অনলাইন শিক্ষক প্রশিক্ষণ 2026 2 নম্বর ব্যাচের আমরা যে আমরা আপনাদেরকে মানে যখন আমরা মেসেজ দিয়েছি তখন আমরা বারবার করে বলেছি যে 3টা জিনিস আমরা শেখাবো। কি কি শেখাবো সেই 3টা জিনিস কি দেখেন। আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখতেছি। জি, আপনারা কি 3টা জিনিস দেখতে পাচ্ছেন? আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। জি, 1 নাম্বারটা হচ্ছে সিলেবাস সাজানোর পদ্ধতি, 2 নাম্বার হচ্ছে পাঠদান পদ্ধতি, আর 3 নাম্বার হচ্ছে পরীক্ষা গ্রহণের পদ্ধতি। 1 নাম্বার সিলেবাস সাজানোর পদ্ধতি, 2 নাম্বার পাঠদান পদ্ধতি, 3 নাম্বার পরীক্ষা গ্রহণের পদ্ধতি। এই 3টা পদ্ধতি মানে 3টা জিনিস আমরা এই 5 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা খুব সুন্দর করে চেষ্টা করা হবে, সর্বোচ্চ আমরা চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর। তাহলে আমরা যদি প্রথম যে বিষয়টা সেই বিষয়টায় আসি, তাহলে আমরা যদি একটা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো ক্যালেন্ডার। আপনি প্রতিষ্ঠানের শিক্ষক অথবা এখানে অনেক প্রশিক্ষক অনেক আমাদের পরিচালক আছেন। আমরা যারা আছি পরিচালক বা শিক্ষক আছি, আমরা যদি ক্যালেন্ডারটা না বুঝি তাহলে আমাদের প্রতিষ্ঠান চালানো কিন্তু আমাদের জন্য খুব খুব কঠিন হয়ে যাবে। এই ক্যালেন্ডারটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। গতকালকে আমি ক্যালেন্ডারটা যতটুকু পারছি একটা মানে অল্প সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করছি। তার মধ্যেও আমি সারসংক্ষেপ একটা আলোচনা করি 1 মিনিটের মধ্যে। সেটা হচ্ছে যে কিভাবে মানে আমাদের সারা বছর একটা বছর যে আছে এই একটা বছরের 3টে আমরা পরীক্ষা, সাময়িক পরীক্ষা 3টে, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষা। এই 3টা সাময়িক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা, 2টা সাময়িক একটা বার্ষিক, ওই 3টা পরীক্ষা, মেইন পরীক্ষা 3টে। এবং এর আগে 2টা মাসিক পরীক্ষা, প্রত্যেকটা মাসিক সাময়িক পরীক্ষার আগে 2টা করে মাসিক পরীক্ষা, এবং প্রত্যেকটা মাসিক পরীক্ষার নম্বর হচ্ছে, প্রত্যেকটা বিষয়ের নম্বর হচ্ছে 10 মার্ক। 10 এবং 10 20, 2টা মাসিক পরীক্ষায় 10 10 20 এবং সাময়িক পরীক্ষায় 80 মার্ক। মোট আমাদের নম্বর হবে 100 মার্ক। এই 100 মার্কের নম্বর দিয়ে আমরা মেধা তালিকা করে ছাত্রদেরকে আমরা আমরা রেজাল্ট শিট করে তাদেরকে আমরা পুরস্কৃত করব এবং মেধা তালিকায় যুক্ত করব। এইখানে এখন তাহলে যেহেতু আমাদের প্রথম সাময়িকের মধ্যে 4 মাস, এই 4 মাসের কিভাবে পড়াগুলো হবে, 4 মাসের আমাদের কি একটা তো সিলেবাস আছে, অর্থাৎ প্রথম সাময়িকের সিলেবাস, দ্বিতীয় সাময়িকের সিলেবাস এবং বার্ষিকের সিলেবাস। এবার যদি আমরা দ্বিতীয় আরেকটা জিনিসে ক্লিক করি, দ্বিতীয় স্টেপে আমরা ক্লিক করি, দেখা যাবে সাময়িক সিলেবাস। এখানে সাময়িক সিলেবাস আসছে, অর্থাৎ ক্যালেন্ডারের মধ্যে যে 3টা আমাদের কি মানে সাময়িক পরীক্ষা হবে, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক, এটা তো একটা সিলেবাস লাগবে, পাঠ পরিকল্পনা লাগবে। এই পাঠ পরিকল্পনা বলে দেখেন আমরা কি কি করছি, ক্লিক করলে দেখেন আমরা উদাহরণস্বরূপ সবগুলো সাবজেক্ট আমরা নিয়ে আসি নাই, 2-1টা নিয়ে আসা হয়েছে আপনাদের বোঝানোর জন্য। দেখেন আপনারা কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন? আশা করি জি দেখতে পাচ্ছি। দেখেন এখানে যেমন প্লের বাংলা সাবজেক্টটা যদি আমরা ধরি, প্লের একটা ক্লাস আমরা নেই, একটা ক্লাসের একটা সাবজেক্ট নেই, অর্থাৎ একটা ক্লাসের একটা সাবজেক্ট। দেখেন তো বাংলা সাবজেক্টটা ধরেন, বাংলা সাবজেক্টটা মানে আমরা আলোচনা করতেছি এখন। তাহলে দেখেন বাংলা সাবজেক্টটার প্রথম সাময়িকের মধ্যে কি হবে, দেখেন পাঠ্য বইয়ের শিশুদের বর্ণমালা শিক্ষা তাকওয়া পাবলিকেশনের প্রথম সাময়িক পরীক্ষা, স্বর থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ছড়াগুলো মুখে মুখে মুখস্থ করানো এবং স্বরচিহ্ন স্বরবর্ণগুলো বোর্ডে মাস্ক করানো। এবং নিচে দেখেন এই এতটুকুই কিন্তু আমাদের
একটু আমি আপনাদেরকে আরো ক্লিয়ার করে বোঝানোর জন্য একটা জিনিস দিয়ে কাজ করতে পারবো। হ্যাঁ, দেখেন, আসসালামু আলাইকুম জি বলেন। মোহতারাম। জি আপনি যখন এই বিষয়টা আমাদেরকে শিখাইতেছেন বা আমাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন, সেই বিষয়টা একটু জুম করলে মনে হয় যে আর একটু ভালোভাবে দেখা যেতে পারে। আর জি জি আর একটু তো যে এখনো বিষয়টা বিষয়টা আমি এখনো বুঝি নাই। বলছিলাম, যে বিষয়টা আপনি আমাকে ধরে ধরে দেখাচ্ছেন, সেই বিষয়টা একটু জুম করে যদি দেখানো যায়, তাহলে মনে হয় যে আর একটু দেখা সম্ভব ভালো হয় আর নোট করার জন্য ইজি হয়। জুম জুম জি 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 মানে জুম করলে, জুম জুম বড় ও করলে। আচ্ছা আচ্ছা, আমি শুনছি যোগ করলে, জুম করলে না, ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নাই, এটা তো করা যাবে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ, আমি করতেছি। দেখেন, আহ, এটাকে আমি দেখেন, এই দেখেন, এবার কি জুমটা আর একটু কাছে আসছে না? হ্যাঁ হ্যাঁ, এই তো জি জি এইভাবে। কাছে আসছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই এবার বিষয়গুলো বেশি টুকটাক ভালো। যে বিষয়, জি জি, টুকটাক যে বিষয়গুলো আপনাদের কাছে অস্পষ্ট মনে হবে দ্রুত বলবেন আমার, তাহলে আমি কি, ভাই আমরা তো এখানে প্রথমে আমি বলছি যে আমরা এখানে সবাই শিখতে আসছি, কেউ আমরা শিখাইতে আসি না। হ্যাঁ, যার যে অভিজ্ঞতা আছে সেই জিনিসগুলো আমরা কি করব, এখানে শেয়ার করব। এই এতে আমি জি জি আমি শিখতে আসছি কিভাবে অনলাইনে, আমরা অনলাইনে কিভাবে শিক্ষা দেব, এটা আমি কিন্তু শিখতেছি, কিন্তু আমি যে জি, বিষয়গুলো শিখাবো ওটা কিন্তু আমি 11 সাল থেকে কাজ করতেছি, এটা এক জিনিস। আর একটা হচ্ছে ঠিক আছে। অনলাইনে আমি কিভাবে কাজগুলোকে আগায় নেব। এখন বলেন দিন, আমি যদি এই লোকগুলোকে আমি এক জায়গায় করতাম, খাবারের ব্যবস্থা করতাম, অমুক করতাম তমুক করতাম, তাহলে কি পরিমাণ আপনাদের কষ্ট হইতো, আমারও কষ্ট হইতো। কিন্তু ওই জিনিসটা কিভাবে অনলাইনে আমরা সুন্দরভাবে করব, গত কোর্সে করার কারণে আমাদের কিন্তু একটা আত্মবিশ্বাস বাড়ি গেছে, যে না আমরা অনেকগুলো জিনিস আমরা গত কোর্সে আমি শিখছি, এ কোর্সে কিন্তু আরো ওই বিষয়গুলো ভুল হবে না, ওই বিষয়গুলো আমরা আরো ভালো কিছু আমরা আপনাদেরকে উপহার দিতে পারবো। জি, শুক্রিয়া, এই যে বিষয়টা বললেন, আমি এই এরকম যে বিষয়গুলো হবে আপনারা আমাকে জানাবেন। এইখানে দেখেন, প্রথম একটা বিষয় প্লেন, যে এই এক সাময়িকের মধ্যে, প্রথম সাময়িকের মধ্যে প্লের একটা সাবজেক্ট, বাংলা সাবজেক্ট একটা বুঝিয়ে দিলে আপনি সবগুলো বুঝে ফেলবেন। প্রথম সাময়িকের মধ্যে বাংলা যে সাবজেক্টটা আছে, সেই সাবজেক্টটাতে কি বলা হয়েছে, স্বর থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত ছড়াগুলো মুখে মুখে মুখস্থ করানো, এবং আরেকটা কি, স্বরবর্ণগুলো বোর্ডে মাস্ক করানো। এই দুইটাই কিন্তু পড়া দেওয়া হয়েছে সারা 4 মাস ধরে। 4 মাস ধরে আপনাকে দুইটা দুইটা জিনিস আপনাদের ছাত্রদেরকে পড়া দেওয়া হয়েছে এবং পাঠ পরিকল্পনা দেওয়া হয়েছে, যে এই যে আপনি 4 মাস ধরে পড়াবেন। এখন 4 মাস পরে এই জিনিসটা যখন মানে এখানে যারা পরিচালক আছেন তাদেরকে লক্ষ্য করে আরো বিশেষভাবে বলতেছি, এই পাঠ পরিকল্পনা মানে এই সিলেবাসটা যদি আপনার শিক্ষকদেরকে, যেই দিন জানুয়ারি মাসের 1 তারিখে আপনি যদি শিক্ষকদেরকে ডাকে মিটিং করে বলি দেন যে ভাই এই সিলেবাসটা নেন, এবং 4 মাসের যে সিলেবাস আছে দেখেন, আমাদের মূল টার্গেট কিন্তু এই 4 মাসের মধ্যে আপনার। আরেকটা জিনিস, এখানে পরিচালক প্রশিক্ষণের মধ্যে এই বিষয়গুলো আমরা ডিটেলস আলোচনা করি, যেহেতু আমাদের এখানে কিন্তু পরিচালক প্রশিক্ষণ নয়, এটা হচ্ছে আমাদের শিক্ষক প্রশিক্ষণ। যতটুকু এখানে সিলেবাস নিয়ে আলোচনা করার দরকার আমরা ততটুকু আলোচনা করতেছি, কারণ আমাদের তো মেন আলোচনা হচ্ছে পাঠদান পদ্ধতি, কিন্তু আমাদের এই কোর্সের মূল আলোচনা। কিন্তু পাঠদান পদ্ধতি করতে গেলে সিলেবাস যদি না বোঝেন তখন আপনার সমস্যা হবে। এই কারণে আমরা বলি যে পরিচালক প্রশিক্ষণের মধ্যে এই বিষয়গুলো আমরা ডিটেলস আলোচনা করি, মানে মোটামুটি এই কারণে পরিচালক প্রশিক্ষণটা আমরা বেশি সময় নেই। জি, যেটা বলতেছিলাম, যে পরিচালকের উচিত হচ্ছে প্রত্যেকটা, আমরা যারা শিক্ষক আছি, অথবা শিক্ষকদের সিস্টেম আলাদা, পরিচালকদের সিস্টেম আলাদা, পরিচালকদের উচিত প্রত্যেকটা 4 মাসকে আপনি টার্গেট করে করি, প্রত্যেক 4 মাস পরে আপনি কি করবেন, এই 4 মাস আগের প্ল্যানটা আপনার থাকতে হবে 4 মাস আগেই, অর্থাৎ পুরো 4 মাস নিয়ে আপনি কাজ করবেন প্রত্যেক 4 মাস। দেখেন তো, আমরা যদি প্রথম সাময়িক নিয়ে কাজ করি তাহলে পুরো 4 মাস জিনিসটা কিন্তু এখানে ঢুকে আছে। সিলেবাস নিয়ে যখন আপনি আলোচনা করবেন, শুধু সিলেবাসের কথা বলতেছি না, প্রত্যেকটা জিনিস, আপনি হিসাব বলেন, মার্কেটিং বলেন, একটা পরিচালকের তো অনেকগুলো বিষয় আছে ভাই, মার্কেটিং, হিসাব, অভিভাবক কন্ট্রোল, অভিভাবকদের মিটিং, অভিভাবকদেরকে অভিভাবক সম্মেলন, এই যে বিষয়গুলো সবগুলো আপনার 4 মাসের মধ্যে আপনি কি কোন দিন কি করবেন সবগুলো প্ল্যানিং আপনার থাকতে হবে। কিন্তু শিক্ষকদের আবার আলাদা, শিক্ষকদের শুধু পড়ালেখার যে প্ল্যানিং গুলো আছে এগুলো করতে হবে। আজকে যেহেতু আমাদের শিক্ষক প্রশিক্ষণ, আমরা পড়ালেখার যে প্ল্যানিং গুলো আছে আমরা এগুলো বিষয়ে আলোচনা করতেছি। দেখেন,
প্রথম সাময়িক, একটা সাময়িকের মধ্যে আপনার শিক্ষকের কিন্তু প্ল্যানিং থাকতে হবে। একটা সাময়িকের মধ্যে কি কি করবে দেখেন, এই এতটুকু পড়া দেওয়া হয়েছে প্লের বাংলা সাবজেক্টটা, কিন্তু এই 4 মাস পরে তার কাছ থেকে মানে পরিচালক বা প্রতিষ্ঠানের প্রধান তার কাছ থেকে কি চায়, একটা তার কাছ থেকে একটা নতিজা, একটা মানে একটা রেজাল্ট বা ফলাফল একটা আশা করে না? এই ফলাফলটা কিভাবে আশা করে দেখেন, একটু নিচে দেখেন, এই দেখেন এখানে কি বলা হয়েছে, মান বন্টন। অর্থাৎ উপরেরটা হচ্ছে 4 মাস আপনি পড়াবেন, উপরেরটা আপনি কি করাবেন 4 মাস, মানে এই 4 মাস ধরে আপনি পড়াইলেন, কিন্তু প্রতিষ্ঠান থেকে আপনাকে কি করা হবে, একটা ফলাফল, একটা নতিজা, একটা রেজাল্ট, যেটাই বলেন আপনি, যেই ভাষায় বলেন, একটা এই ফলাফলটার জন্য এই যে দেখেন মান বন্টন দেওয়া আছে, এইখান থেকে আপনার কিন্তু একটা আপনার ছাত্রর আরেকটা বিষয় আমি প্রত্যেকটা কোর্সে একটা কথা বলি, পরীক্ষা কখনো ছাত্রর হয় না, পরীক্ষা হয় আসলে যারা শিক্ষক আছে তাদের পরীক্ষা হয়। পরীক্ষা তো আসলে ছাত্র নয়, মানে যদি পরীক্ষার মধ্যে ছাত্ররা যদি ভালো রেজাল্ট করে, মানে যেহেতু এখানে প্রতিষ্ঠান নিয়ে আমরা আলোচনা করতেছি, আপনার শিক্ষকের কথা বলতেছি, এবং আমরা যারা পরিচালক আছি আমরা তো এইখানে আলোচনা করতেছি, আমরা শিক্ষক এবং পরিচালক তাদেরকে নিয়ে আলোচনা, আমরা কিন্তু অভিভাবক এখানে নিয়ে আসিনি। এই কারণে বলবো, পরীক্ষায় যে পরীক্ষাটা হলো, আপনার ছাত্ররা পরীক্ষা দিল, পরীক্ষার পরে যে রেজাল্টটা বের হবে, এটার পুরো ক্রেডিটটাই হচ্ছে একটা শিক্ষকের। শিক্ষক যদি এইখানে মানে ছাত্ররা যদি ভালো রেজাল্ট করে, পুরো ক্রেডিটটা পাবে শিক্ষকটা, যে এই শিক্ষকটা খুবই ভালো। আবার একটা সাবজেক্ট যদি ফেল করে, ভালো রেজাল্ট না করে খারাপ রেজাল্ট করে, এটার পুরো দায়ভারটা কার উপরে, একটা শিক্ষকের উপরে। তো এই কারণে আপনি যেরকম সুফলও নিয়ে আসবেন অথবা ব্যর্থতাও নিয়ে আসবেন। তা এখন এটা বুঝবো আমরা কিভাবে, এই যে মান বন্টন দিয়ে দেখেন, মান বন্টনের মধ্যে কি বলা হয়েছে, মৌখিক, এটা যেটাই থাক, এখানে তো আসলে কোন শ্রেণীতে কোন সাবজেক্টে কোন সাময়িকে আমরা কি দেবো সেটা তো আসলে বিস্তারিত আমরা দীর্ঘদিন প্ল্যানিং করে আমরা কি করতেছি, মানে পাঠ্য পরিকল্পনা ওগুলো আমরা তৈরি করছি, অর্থাৎ সিলেবাস গুলো আমরা তৈরি করছি, সেটা মানে এখানে কি দেওয়া আছে এটা আমাদের মুখ্য বিষয় না, আমাদের বুঝানোটা মুখ্য বিষয়। দেখেন এখানে দিচ্ছি মৌখিক পরীক্ষা, কি বর্ণ বর্ণ দ্বারা ছড়া মুখস্থ বলা যে কোনো 10টি। এখন ওইখানে আমাদের সাবজেক্ট হচ্ছে বর্ণ আছে আপনার 50টা, 50টা বর্ণ থাকি, যে কোনো আপনার 10টা ধরা হবে। কোনটা ধরা হবে আপনিও জানেন না, আমিও জানি না। আর প্রশ্নের মধ্যে পরিচালক সাহেব আমাদেরকে যে কোনো 10টা দেবে, তাহলে আপনার জানা থাকলো যে প্রশ্নের ধরনটা এইভাবে আসবে। দ্বিতীয় আরেকটা প্রশ্ন কি, বর্ণ দ্বারা শব্দ বলা, যেমন সরতে অজু, প্রশ্ন আসবে যে সর দিয়ে শব্দ বলো, তখন সর বলার সঙ্গে সঙ্গে ছাত্র বলবে অজু। ক দিয়ে বলো, কতে দেখা গেল কাবা, বা যেটাই আছে ওইটাই সে সুন্দর করে বলে দেবে। এই যে শব্দ দ্বারা বর্ণ দ্বারা শব্দ বলা, এইটা 50টা বর্ণের মধ্যে 10টা, যে কোনো 10টা এখানে আসবে। নম্বর কত, নম্বর হচ্ছে 20। স্বরবর্ণগুলো দেখে দেখে বলা, স্বরবর্ণগুলো দেওয়া থাকবে ওখানে, যতগুলো স্বরবর্ণ আছে এগুলো এলোমেলো ভাবে দেওয়া থাকবে, সিরিয়ালে না, এলোমেলো ভাবে দেওয়া থাকবে। বাচ্চারা কি করবে, দেখে দেখে বলবে, যদি বলতে পারে তাহলে বাচ্চারা কি হবে, নাম্বার পাবে। এই নাম্বার যখন পাবে, তখন দিন শেষে অর্থাৎ 4 মাস শেষে যখন আপনার ছাত্ররা নাম্বার পাবে, অর্থাৎ 100-র মধ্যে যদি কোনো ছাত্র যদি 99 পায় বা 100 পায়, এইটা ছাত্র অভিভাবক যেরকম বলবে এই প্রতিষ্ঠানটা খুবই ভালো, এই আমার ছাত্রটা খুব দুর্বল ছিল, কিন্তু এই প্রতিষ্ঠানে ভর্তি করার কারণে, তাকওয়া একাডেমিতে ভর্তি করার কারণে আমার ছাত্রটা এখন অনেক ভালো, সে যেটাই বলা হয় সেটাই পারে। যেরকম অভিভাবকেরা একটা প্রতিষ্ঠানকে সুনাম করবে, ঠিক উল্টাটা আরেকটা হবে, পরিচালক কিন্তু আপনাকে মাথায় রাখবে। এই শিক্ষকটা কোনো অবস্থাতেই যেন বের না হয়। এই শিক্ষকটা বের হলে আমার প্রতিষ্ঠানের, আমি আমার প্রতিষ্ঠানের কথা বলতেছি, দারুল তাকওয়া মাদ্রাসার কথা বলতেছি, বেশ কয়েকজন শিক্ষক আছে আলহামদুলিল্লাহ, প্রায় অবশ্যই মানে আমাদের 46 জন যে মানে স্টাফ আছে আমাদের,
এর মধ্যে প্রায় 39 জন আমাদের শিক্ষক। এই 39 জন শিক্ষকের মধ্যে প্রায় 12 থেকে 14 জন, 12-13 জন শিক্ষক আছে যাদেরকে অবশ্যই আমি চাবো না যে তারা চলে যাক। যে কোনো ভাবে তাদেরকে আমি আটকানোর চেষ্টা করব। কেন আটকানোর চেষ্টা করব? তাদের রেজাল্ট অনেক ভালো। দিন শেষে ভাই আপনি যতই আপনি শিক্ষক, আপনি মোহতামিম সাহেবের সাথে যত ভালো সম্পর্ক থাক, আপনার ছাত্রর রেজাল্ট যদি ভালো না হয় তাহলে দিন শেষে কিন্তু আপনি ধরা খাবেন কিভাবে? অভিভাবকেরা তখন আঙ্গুল তুলবে এবং পরিচালককে বলবে যে ভাই এই সাবজেক্টটা মানে আমার ছেলে কিন্তু ভালো করতে পারে নাই, কারণ আপনার শিক্ষক ভালো পড়ায় নাই, সে মোবাইল নিয়ে ব্যস্ত ছিল, অথবা বুঝানোর যে কৌশল তার দুর্বলতা ছিল, বা ট্রেনিং না থাকার কারণে সে বুঝাইতে পারে নাই। এই যখন এই বিষয়গুলো বলবে তখনই সেই শিক্ষকটা সেই অভিভাবকটা যখন এই কথা বলবে, সেই পরিচালকটা কি করবে? তখন ওই সাবজেক্টটা কে পড়ায়, এই যে প্লের বাংলা সাবজেক্টটা কোন শিক্ষক পড়ায়? আব্দুর রহমান শিক্ষক পড়ায়। আব্দুর রহমানকে কিন্তু মাথায় রাখবে যে মানে এই শিক্ষকটা সামনে বছর কিন্তু রাখা রাখা কেমন হবে, কারণ সর্বোচ্চ সে তাকে কি করবে যে কোনো কোর্সে হোক বা কোনো ভাবে তাকে চেষ্টা করবে যে কিভাবে ভালো করানো যায়। কিন্তু মানে প্রথম সাময়িকটা যদি দুর্বল হয়, দ্বিতীয় সাময়িকে দেখবে, দ্বিতীয় সাময়িকেও যদি দুর্বল হয়, বার্ষিক পর্যন্ত আপনাকে কিন্তু টার্গেট রাখবে। এরপরে নতুন বছরের জন্য আপনার সাথে চুক্তি করবে না, এটা গ্যারান্টি। এখন ভাই আমরা কি মানে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, দুনিয়ার মধ্যে মানে দুইটা ব্যক্তিকে কিন্তু গতকালকে ওই কথাটা বলছিলাম, আজকেও বলতেছি, দুইটা ব্যক্তিকে কিন্তু আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন দুনিয়ার মধ্যে যে এরা হচ্ছে উত্তম ব্যক্তি, যে কোরআন শেখায় এবং শেখে। দেখেন তাহলে আমরা কি মাহরুম হয়ে যাব? না, মাহরুম হব কেন? মাহরুম হব না বিধায় তো আজকের এই প্রশিক্ষণগুলা, এই যে আমাদের কর্মশালাটা আমরা আয়োজন করছি, যেন আমাদেরকে পরিচালক মাথায় নেওয়ার সুযোগ না পায়, বরঞ্চ হ্যাঁ মাথায় নেবে, আমিও চাই মাথায় নেক। কি মাথায় নেবে? পজিটিভ, যে মানে যে কোনো ভাবে হয় হোক আমার এই শিক্ষকটা আব্দুর রহমান শিক্ষকটা যেন বের না হয়। তা কি করতে হবে? এই আমরা একটা কাজ করি, গত কোর্সে না কোন কোর্সে যেন আমাকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর বেতন নিয়ে একটু আলোচনা করেন। আমি বলছিলাম ভাই কত করছে, হ্যাঁ মনে পড়ছে, যে ভাই বেতন আমি মানে দীর্ঘ আলোচনা করছিলাম, ওটা নিয়ে প্রায় 5 মিনিট আলোচনা করছিলাম। তার মধ্যে এটা একটা, যে বেতন কখনো পরিচালক, যে মানে পৃথিবীতে যত পরিচালক আছে, শুধু পরিচালক না, যত কোম্পানি আছে, যত কিছু আছে, কেউ বেতন দেয় না, এটা মনে রাখবেন। পৃথিবীতে যত কোম্পানি আছে, যত পরিচালক আছে, যত প্রতিষ্ঠান প্রধান, মোহতামিম, যেটাই বলেন, যারাই আছে, এরা কখনো বেতন দেয় না। এটা আজীবন মনে রাখবেন, বেতন এরা দেয় না, আপনার বেতন আপনাকে নিতে হবে। ভাই কথাটা একটু খারাপ মনে না হলো নাকি আপনাদের? যদি একটু মানে সাড়া দিতেন, একজন যদি বলতেন জি না, বাস্তব বাস্তব কথা। আপনার বেতন আপনাকে নিতে হবে, যেন আপনাকে টার্গেট করে যে এই শিক্ষকটাকে বাইর করে দেওয়া যাবে না। জানেন আমার প্রতিষ্ঠানের, আমার বর্তমান রানিং কথা বলতেছি, আমার প্রতিষ্ঠানের প্রত্যেকটা শিক্ষকের আমরা 10 মানে 1% আমরা কি করি, মানে বেতন বাড়াই। অথচ এমন কিছু শিক্ষক আছে তাদেরকে আমরা মানে এত বাড়াই যে গত বছর যে বেতন পাচ্ছি তার 1.5 গুণ হয়ে গেছে। আপনি কি মনে করেন যে মন চাইছি আমি বাড়াইছি, মানে টাকা আমার বেশি বেশি হয়ে গেছে? তো পরিচালকের, আমিও তো একজন পরিচালক, মানে আমাদের টাকা বেশি তো, আপনি মন চাইলো একে বেশি দিলাম আর ওকে কম দিলাম নাকি ভাই? না, এরকম না ভাই, এইরকম না। এখানে বাস্তবতা হচ্ছে, আমি সবচেয়ে একটা মজার বিষয় আপনাদেরকে এখানে আরো একটা শেয়ার করি, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এ পর্যন্ত যত কিছু করছি সবগুলো আমরা একটা মানে একটা মানে এই 5 দিনে যত কিছু আলোচনা হবে এই সবগুলো দেখবেন আমরা বিগত দিনে হোঁচট খাইছি, ধাক্কা খাইছি, বিপদে পড়ছি, তারপরে সমস্যার মধ্যে পড়ছি, অথবা ভালো সুফলও আসছে, মানে সব মিলাইয়া আমরা অভিজ্ঞতা নিয়ে কিন্তু আমরা আলোচনাগুলো করতেছি। এই 5 দিন পুরো আলোচনাগুলোর মধ্যে মনে হবে যে কি কি রে হুজুর কি আমাকে টার্গেট করে কথাগুলো বলতেছে নাকি। বিশেষ করে এখানে যে কয়জন পরিচালক আছে এনারা বলবে যে ভাই
এখানে মনে হয় যতদূর সম্ভব ইনি কিভাবে আমার কথাগুলো জানলো, কেন উনি তো আর মানে জানে না যে ওই ভুক্তভোগী ভাই আমি নিজেও 11 সাল থেকে। আর আমি আমার বাস্তব যেগুলা সেগুলা নিয়ে কিন্তু আমি আলোচনা করতেছি। এরকম না যে আমরা কারো কাছে মানে আমাদের কাছে ওহী নাজিল হয়েছে আর আপনাদের সামনে আমরা আলোচনা করতেছি, এরকম না। আমরাও এগুলার ভুক্তভোগী হওয়ার কারণে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। এবং এইখানে যদি এখানে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে আপনি শিক্ষক যদি ভালো, ভাই আপনারা নাজমুল ভাই আপনাদের মনে হয় একটু যদি ইয়াটা মিউট করে রাখেন। এখন দেখেন এখানে দুইটা বিষয় ভাই, একটা হচ্ছে শিক্ষক যদি কি করে খুব ভালো পড়ালেখা করে এবং 4 মাস টার্গেট করে যে 4 মাস পরে তো আমাদের একটা রেজাল্ট বের হবে, ওই রেজাল্টটাতে আমার যে কয়টা সাবজেক্ট আছে এই সাবজেক্টের প্রত্যেকটা ছাত্র যেন হাই লেভেলের, মানে প্রত্যেকটা ছাত্র যেন 100-র মধ্যে অন্তত 99 পায়, অবশ্যই সেই ছাত্র কিন্তু 95 এর উপরে থাকবে, প্রত্যেকটা ছাত্রই থাকবে। আর এটা যদি আপনি করতে পারেন, আপনার পরিচালককে বলতে হবে না যে আমার বেতনটা বাড়ান। ভাই বর্তমান কি বলবো আর, এত পরিমাণ আমাদের জিনিসপাতির দাম মানে বাড়তেছে, মুদ্রাস্ফীতিশীল আমাদের বাংলাদেশের অবস্থা তো আরো খারাপ, মুদ্রাস্ফীতিশীলের অবস্থা আরো খারাপ। সেই তুলনায় আমরা যদি আমাদের বেতন স্কেল যদি না বাড়ে, আমরা কিন্তু সামনে বিপদের মধ্যে পড়ে যাব। এখন এইখানে উল্টা করে বলতে পারেন হুজুর তা আমাদের বেতন বাড়ে না কেন? তাই তোমার বেতন বাড়বে কিভাবে? তোমার বেতন বাড়তে গেলে তো তোমার স্কিল বাড়াইতে হবে। শিক্ষক এই জিনিসটা মানে মানিয়ে নিতেই পারে না বা মানি নেয় না, বা এটা কেন জানি আমি আমার শিক্ষকদেরকেও বলি ভাই আপনি যে একটা বছর পরে আপনার বেতন স্কেলটা বাড়বে, আপনার বাড়ানোর জন্য হলেও আপনার তো স্কিল কতটুকু বাড়ছে এটার মানে কি একটা মানে ধারণা তো আপনার পরিচালককে দিতে হবে যে আপনি গত বছর অর্থাৎ 25 সালের চাইতে 26 সালে আপনি কি করছেন, অনেক ভালো আপনি কি রেজাল্ট করছেন, আপনার ছাত্ররা অনেক ভালো রেজাল্ট করতেছে। তখন তো আপনার শিক্ষক 27 সালের বেতন আপনাকে বলতে হবে না, মুদ্রাস্ফীতিশীলের চাইতেও আপনার বেতন অনেক বাড়ছে। যদি না পারে আমাকে বলিয়েন, কিন্তু শর্ত একটাই, আপনার ছাত্রদের রেজাল্ট গুলো আপনি কি করেন, আপনি শুধুমাত্র মানে ওই দিকে না তাকায়া আপনি রেজাল্টের দিকে আপনি টার্গেট করেন। কিন্তু আমরা শিক্ষকেরা কি করে, উল্টা করি, পরিচালকের সাথে খুব ভালো একটা সম্পর্ক, ভালো ব্যবহার, মানে মানে দেখা হলে মানে ইয়া মনে করি যে এটা করলেই মনে হয় পরিচালক কি করবে, মানে আমাকে টার্গেটে রাখবে বা আমাকে বের করে দেবে না, বা এরকম না ভাই, এরকম না। এরকম যদি হইতো তাহলে তো মানে প্রতিষ্ঠান বেশি দিন টিকবে না। ওই পরিচালক যদি কি এটাই মনে করে যে এনার সাথে খুব ভালো সম্পর্ক, এনাক করে আবার কিভাবে ইয়া করব, তখন এই প্রতিষ্ঠান বেশি দিন টিকবে না। এই কারণেই তো এই প্রশিক্ষণগুলো আমরা আয়োজন করছি, যেন দুর্বল শিক্ষকটাও একটা ভালো শিক্ষক অন্য প্রতিষ্ঠানের একটা ভালো শিক্ষকের চাইতেও যেন ভালো রেজাল্ট করতে পারে। এই কারণেই তো 5 দিনের আমাদের আয়োজন। তাহলে এই যে সাময়িক পরীক্ষাটা, এই পরীক্ষাটা কিসের জন্য মোটামুটি আপনারা বুঝে আসছে? একজন যদি বলেন। জি ভাই একজন বলেন। জি জি জি, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে সাময়িক পরীক্ষার যে সিলেবাসটা এইটা আমাদের দরকার আছে না? অবশ্যই এটা কিন্তু আমাদের দরকার আছে। এবং শিক্ষকদেরকে আমরা কি এটা কিন্তু প্রথমেই আগে খুব সুন্দর করে এটা মানে বছরের শুরুতে তাদের হাতে দিয়ে দেবো এবং মাথায় দিয়ে দেবো যে ভাই 4 মাসের আপনি টার্গেট নিয়ে পড়ালেখা করেন। তাহলে এইটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা দেখেন প্রথম সাময়িকে এটা বুঝলাম, ঠিক একই নিয়মে আমরা যদি কি দ্বিতীয় সাময়িকটাও দেখি, দ্বিতীয় সাময়িকে যতটুকু আছে ততটুকুই আমরা কি করব, দ্বিতীয় সাময়িকে পড়াবো। এবং দ্বিতীয় সাময়িকের যে হলো কি রেজাল্ট পরীক্ষার মানবন্টন আছে, সেই মানবন্টনটা আমরা কি যখন অনুশীলন গুলো, বিশেষ করে অনুশীলন গুলো পড়াবো, তখন আমরা অবশ্যই প্রত্যেক মাসে অন্তত 2-4 বার করে এই সিলেবাসটা আমরা বের করে করে দেখবো যে পরীক্ষার সময়, কারণ আপনার যে যাই বলে বলুক ভাই, আপনার কিন্তু ছাত্রর পরীক্ষাটাই হচ্ছে মূল মানে গুরুত্বপূর্ণ। এই কারণে আপনি কি করবেন, প্রত্যেক মাসে অন্তত সিলেবাসটা আপনার যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটা বের করে করে দেখবেন। এবং আমরা কি করি জানেন, আমি পরিচালক হিসেবে আমার পরিচালক প্রতিষ্ঠানে কি করি, আমরা মিটিং হলেই অন্য একটা বিষয় নিয়ে আমরা আজকে পরামর্শ বসবো।
কিন্তু সিলেবাস গুলো হাতে ধরায় দেই যে ভাই একটু একটু 5 মিনিট একটু দেখি তো। তখন কি করে ওনারা সবাই দেখে, তখন ইচ্ছা থাকলেও দেখে, না থাকলেও দেখে। পরিচালক যারা আছেন অবশ্যই প্রত্যেক সপ্তাহে অথবা কি 15 দিন হলেও সিলেবাস গুলো আপনি কি করাবেন, শিক্ষকদের মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন। একদম মিউট আসতেছে। জি, আমাদের পরিচালকের কাজ হচ্ছে প্রত্যেক মাসে যেন সিলেবাস গুলা তারা যেন ঘাটাঘাটি করে মাথার মধ্যে রাখে, বিশেষ করে যেটা পড়ানো হবে সেটা ঠিক টাইম টু টাইম পড়া হচ্ছে কিনা, আর একটা হচ্ছে কি ধরনের প্রশ্নগুলো আসবে এটার একটা কিন্তু মানবন্টন দেওয়া হয়েছে। এই মানবন্টন গুলো যেন তারা মাথায় রেখে অনুশীলন গুলো পড়ায়, তাহলে সাময়িক পরীক্ষার যে সিলেবাসটা আছে কত গুরুত্বপূর্ণ মোটামুটি আপনাদের বুঝে আসছে। ভাই আর আলোচনা করতে হবে এই বিষয়টা, একজন যদি বলতেন। না, আলহামদুলিল্লাহ বুঝে আসছে, মোটামুটি বুঝে আসছে। একজন যদি বলেন যে আর এই বিষয় নিয়ে কারো মানে একজন না, আপনাদের মধ্যে যদি এই সাময়িক পরীক্ষার যে সিলেবাসটা, এই সিলেবাসটা নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তা বলেন, আর যদি না থাকে অন্য কোনো প্রশ্ন নেওয়া হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা দিন 5 দিন যে আমরা ক্লাস করব, 5 দিনের প্রত্যেক দিন 10:30 থেকে আমাদের প্রশ্ন নেওয়া শুরু হবে। আপনাদের যত প্রশ্ন আছে সকল প্রশ্ন আমরা 10টা 30 মিনিট থেকে আমরা যদি 12টা পর্যন্ত আপনার প্রশ্ন করেন আমি প্রশ্ন নেব, এবং 10টা 30-এর পরে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আপনাদের যাদের ভালো মানে ক্লাস তো আমাদের শেষ, এরপর আপনারা চলে যাবেন, কোনো সমস্যা নাই। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করবেন, রাত 10টা 12টা পর্যন্ত করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা 10:30টার আগ পর্যন্ত কোনো প্রশ্ন আমরা নেব না। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি। পরীক্ষার সিলেবাসটা একটু পুনরায় বললে ভালো হয়। কোন পরীক্ষার সিলেবাসটা ভাই, মানে সাময়িক পরীক্ষার সিলেবাসটা? জি জি জি। এই দেখেন সাময়িক যে পরীক্ষার যে সিলেবাসটা, এটা হচ্ছে দেখেন, এটা তো আপনাদের কাছে এখনো দেওয়া হয় নাই, মানে আপনাদের কিন্তু এটা আমরা তৈরি করতে একটু দেরি হয়েছে। গতকালকে এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। এই সিলেবাস গুলো নিয়ে কাজ করতে গিয়েই আমরা কিন্তু এই প্রশিক্ষণ গুলো যদি বছরের শুরুতে আমরা করতাম, আপনাদের অনেক ফায়দা হতো, বছরের শুরু থেকে আপনার ক্লাসগুলো সুন্দর করাইতে পারতেন। আমরা এই সিলেবাস গুলো নিয়ে কাজ করতে গিয়ে আপনাদেরকে আমরা আসলে প্রশিক্ষণ গুলো আমরা একটু দেরি হয়ে গেছে। এই সিলেবাস পুরো সিলেবাস গুলো আমরা ক্লাসের শেষে আমরা তুমি এখন দিতে পারবেন ওটা মাদ্রাসার যে আছে ওখানে দেখেন সিলেবাস গুলো দেওয়া আছে, ওটা আলোতে কি গ্রুপ গুলোতে দিয়ে দাও। হ্যাঁ, ওটা ফরওয়ার্ড করে আপনাদেরকে এখনই দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা পুরো সিলেবাস গুলো সুন্দর করে একেবারে কি প্লে নার্সারি 1 2 পুরো 4টে ক্লাসের আমরা সকল সিলেবাস সাময়িক যে সিলেবাস গুলো আছে আমরা সবগুলো দিয়ে দিচ্ছি। আপনারা শুধু সিলেবাস গুলো বের করবেন আর দেখবেন যে আলহামদুলিল্লাহ, আর দোয়া করতে থাকবেন। আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? যদি এই বিষয়ে, অন্য কোনো বিষয় নয়, শুধু এই বিষয়ে প্রথম সাময়িক সিলেবাসটা বোঝেন নাই এরকম যদি কারো প্রশ্ন থাকে বলেন। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই বুঝছেন। আমরা সামনে আগাই। তাহলে আমরা আমরা যদি এটা কেটে দিয়ে এবার আসি আমাদের সাময়িক পরীক্ষার সিলেবাস শেষ, এরপরে আসলাম দ্বিতীয় আর একটা ক্লিক করলাম, দেখা যাচ্ছে আশা করি। জি জি, দেখা যাচ্ছে মাসিক সিলেবাস। এবার আসি আমরা 4 মাসের সিলেবাস আমরা কি কত গুরুত্বপূর্ণ এটা তো দেখলাম, 4 মাসের সিলেবাসটা কত গুরুত্বপূর্ণ এটা দেখলাম। এরপরে আসি জি মাসিক সিলেবাস। মাসিক সিলেবাসটা দেখেন, আমরা মাসিক সিলেবাসে একটু ঢুকি। মাসিক সিলেবাসে দেখেন যেমন নার্সারির একটা সিলেবাসে আমরা কি যদি আমরা ঢুকি, আপনাদের দেখতে সমস্যা হচ্ছে। এবার দেখেন, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে আশা করি।
একটুখানি আমি বাড়াই নেই। এই সিলেবাস গুলো তো প্রত্যেক মাসে আপনারা পান কিনা, মানে এই দেওয়া হয় না প্রত্যেক মাসে এই সিলেবাস গুলো দেওয়া হচ্ছে না ভাই? জি 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 দেওয়া জি হয়। আচ্ছা, দেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে কিন্তু এটার গুরুত্বটা আমাদের জানা নাই। এই গুরুত্বটা এবার বলি। এখন ধরেন এবার একটু আপনাদেরকে মাসিক সিলেবাস নিয়ে একটু আলোচনা করি। প্রত্যেকটা মাসে আপনার কাছে এরকম বোর্ড থেকে আমাদের সিলেবাস গুলো আপনার প্রতিষ্ঠানের নামে যাচ্ছে। এখন এইখানে মাসিক সিলেবাসটা কেন? প্রত্যেকটা বোর্ড তো তারা কি করতেছে, তারা সিলেবাস গুলো দিচ্ছে হচ্ছে সাময়িক সিলেবাস দিচ্ছে এবং সাময়িক পরে একটা পরীক্ষাও নিচ্ছে। এটাই তো সব বোর্ডের কিন্তু একটা নিয়ম। কিন্তু আমাদের বোর্ডে দেখেন সাময়িক পরীক্ষার সিলেবাস তো অলরেডি আপনাদেরকে দিয়ে দেওয়া হলো, তার সাথে আমরা মাসিক সিলেবাস দিছি, ডে বাই ডে সিলেবাস দিছি। এটার ফায়দাটা কি? এই ফায়দাটা তো আমাদের বুঝতে হবে আগে। এটার ফায়দা যদি না জানি তাহলে তো ওটা নিয়ে আমাদের খুব একটা আগ্রহ থাকবে না। দেখেন প্রথম দিন ধরি, যদি প্রথম যখন আমরা জানুয়ারি মাসে ক্লাস শুরু করলাম, ধরেন আমাদের এখানে শিক্ষক দুই প্রকার আছে। একটা হচ্ছে নতুন শিক্ষক, জীবনে কোনোদিন ক্লাস করায় নাই, জীবনে সে ক্লাস করায় নাই, সে ট্রেনিং করে আসছে, খুব আগ্রহ নিয়ে আসছে এবং ক্লাস শুরু করছে। জানুয়ারি মাসের 11 তারিখে ক্লাস শুরু করে দিল। এখন সেও মানে তাকে একটা সাময়িক সিলেবাস দেওয়া হলো, সে চিন্তা করতেছে 4 মাসের মধ্যে এতটুকু পড়াইতে হবে। এখন সে ক্লাস যখন শুরু করে দিল, সে বেশি পড়াচ্ছে না কম পড়াচ্ছে, এইটা সে কিন্তু অভিজ্ঞতা না থাকার কারণে, দীর্ঘদিন পড়ালেখা পড়ানোর অভিজ্ঞতা না থাকার কারণে সে কিন্তু বুঝতেছে না। দুইটা হবে, একটা হচ্ছে হয় বেশি পড়াবে অথবা কম পড়াবে। বিষয়ে খুবই মনে হয় আপনাদের কাছে ক্লিয়ার করতে পারছি। হয় বেশি পড়াবে অথবা কম পড়াবে। যদি বেশি পড়ায় তাহলে এখন প্রথম দিন থেকে সে মানে ঝামেলা করবে কি, আপনার ছেলে 25 একটা ক্লাসের মধ্যে 25 জন শিক্ষার্থী আছে, 25 জনের মধ্যে দেখা গেল 8 জন ছাত্র খুব মেধাবী। যদি বেশি বেশি করে পড়ায় ওই 8টা ছাত্রই কিন্তু কি খুব ভালো বুঝবে, বাকি 22 জন ছাত্র মানে উপর দিয়ে মাথার উপর দিয়ে চলে যাবে আর কালা কালা দেখবে, অন্য কিছু বুঝবে না, ছাত্রের ক্ষতি। উল্টা যদি হয় যে সে ধীরে ধীরে পড়াচ্ছে, অল্প 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 করে পড়াচ্ছে, এই অল্প অল্প করে পড়ার কারণে একেবারে জানুয়ারি মাস শেষ, ফেব্রুয়ারি মাস শেষ, মার্চ মাস শেষ, মার্চ মাসের শেষের দিকে আসি দেখে আরে এই সর্বনাশ, এখনো তো বহুগুলো পড়া বাকি আছে। এখন কি করবে সে, ইচ্ছা করে মানে একটা রকেট গতিতে কি করবে সে, মানে দ্রুত শেষ করার চেষ্টা করবে এবং পরীক্ষার আগে পড়াগুলোও কিন্তু শেষ করে দিবে। পড়াগুলোও শেষ করে দিল। এখন ওই একই হিসাব ভালো ভালো যে ছাত্র 8টা আছে বা 7টা আছে, ওই 5-7টা ছাত্রই কিন্তু খুব ভালো বুঝবে। বাকি যে 22-23 জন ছাত্র আছে তারা কিন্তু শুধু কালা কালা দেখবে, অন্য কিছু বুঝবে না। আপনি এখন পরিচালক, শিক্ষক গিয়ে বললেন যে উস্তাদ আপনার সিলেবাস শেষ হয়েছে, তখন উস্তাদ বলবে জি উস্তাদ। শিক্ষকদেরকে ছাত্রদেরকে জিজ্ঞেস করে দেখেন তোমাদেরকে আমি সব সিলেবাস শেষ করছি না? তো ছাত্র কি বলবে, জি স্যার সবগুলো সিলেবাস শেষ। বাস, এইটা বুঝা হবে কখন, সাময়িক পরীক্ষা যখন আসবে, পরীক্ষার পরে যখন রেজাল্টটা বের হবে তখন মাথার মধ্যে হাত দিয়ে বসে থাকতে হবে পরিচালককে, পরিচালককে মাথায় হাত দিতে হবে। সব দেখবেন কি ইংলিশের মধ্যে কেউ মানে 100-র মধ্যে পায়া বসি আছে কত 18, কেউ পায়া আছে 35-36, 100-র মধ্যে 36। এখন এইখানে আপনি বলতে পারেন যে হুজুর আমি তো নাম্বার বাড়াই দিব, পরিচালক হিসেবে বাড়াই দিলাম। ভাই দুনিয়াতে আপনি বাড়াই দিতে পারবেন, এটা ঠিক আছে, কিন্তু আখেরাত নামে তো একটা জিনিস আছে নাকি? আপনার অভিভাবকেরা তো দায়িত্ব দিয়ে গেছে বাড়ে দেওয়ার জন্য না, তাদেরকে যেটা লিগ্যাল সেটাই কি করতে হবে, দিতে হবে। হ্যাঁ, এইখানে বিষয়টা হচ্ছে আপনি নাম্বার বাড়ায় না দিয়ে আপনি যদি বিভিন্ন কৌশলে তার নাম্বারটা বাড়াইতে পারতেন, তাহলে না আপনি কি মানে এই মানে তার নাম্বারটা বিভিন্ন কৌশলে, অর্থাৎ শিক্ষকদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে তাদেরকে যদি কি শিখাইতে পারতেন, একটা পাঠ পরিকল্পনা দিয়ে দিতে পারতেন এবং তারা যদি ওই টার্গেট নিয়ে নিয়ে পড়ালেখা করাইতো,
এবং দিন শেষে অর্থাৎ সাময়িকের পরে একটা ভালো যখন রেজাল্ট আসতো, তাহলে স্বাভাবিক হারে ওই ছাত্রের রেজাল্ট কিন্তু ভালো হইতো। আপনার হাতে 35-এর বা 36 নম্বর যে পাইছে তাকে আর 86 নাম্বার করে দেওয়ার প্রয়োজন হইতো না। এখন এইখানে তাহলে সমস্যাটা কোথায়? এটার সমাধান কি? এটার সমাধান একটাই, এই যে আমাদের কি করতে হবে, আমরা যদি মাসিক ভাবে অর্থাৎ জানুয়ারি মাস যতটুকু ততটুকু টার্গেট করি, ফেব্রুয়ারি মাস যতটুকু ততটুকু টার্গেট করি, মার্চ মাস যতটুকু ততটুকু টার্গেট করি, এপ্রিল মাস যতটুকু আছে ততটুকু টার্গেট করি, 4 মাসের পড়াগুলো আলাদা আলাদা ভাবে টার্গেট করি, এবং মাস শেষে যদি আমরা একটা পরীক্ষা নেই, কোনো কারণে যদি 1 মাসের পড়া দুর্বল থাকে, তাহলে শিক্ষকের মাথার ভেতর ঢুকতেছে যে মাস শেষে কিন্তু আমার পরীক্ষা দিতে হবে। শিক্ষকের মাথার ভেতর বা আপনার একটা টার্গেট থাকতেছে যে মাস শেষে কিন্তু আমার একটা পরীক্ষা আছে, তাহলে এই মাসের পড়াটা আমাকে কিন্তু এই মাসেই কি করতে হবে, টার্গেট ফিল আপ করতে হবে। তখন কোনো কারণে দেখা গেল আপনার ছাত্র এই মাসের কোন একটা পড়া দুর্বল আছে, আপনি কিন্তু পরের মাসে কিন্তু ওই পড়াটা আগে ঠিক করে কিন্তু কি করতে পারতেছেন, মানে মাসিক পরীক্ষার মধ্যে কোনো একটা চ্যাপ্টার কোন একটা বিষয় সে দুর্বল আছে। হ্যাঁ, একটা সিলেক্ট দিয়ে একটা ফ্যানটা নিয়ে এসে গরম লাগে। তা এখন এই জায়গায় যদি মাসিক সিলেবাসটা, আসলে সিলেবাস তো বলা হচ্ছে, এটার আসলে পাঠ পরিকল্পনা, অর্থাৎ 1 মাসে আপনি কি পড়াবেন এই পাঠ পরিকল্পনা যদি আপনার একটা শিক্ষকের হাতে থাকে, তখন দেখা যাবে কি ওই শিক্ষকটার কোনো টেনশন থাকবে না, কোনো গবেষণা করার দরকার নাই। কারণ এই গবেষণাগুলো যারা করছে তারা হচ্ছে সর্বনিম্ন তাদের অভিজ্ঞতা হচ্ছে 14 বছর থেকে 15 বছরের। 2012 থেকে 16 26 কত হচ্ছে ভাই, একজন বলবেন কি? 14 বছর। জি, কত বছর? 14 বছর। 14 এই বছর 12 ঠিক স্যার, না 12 থেকে 18 বছর, 14 বছর, হ্যাঁ হ্যাঁ 12 থেকে আপনার 26 14 বছর 14 বছর তারা ভাই অনেক পোড় খাওয়া ব্যক্তি, মানে অনেক ভাই ধাক্কা ধুকে খাইছি, মানে এত পরিমাণ ধাক্কা খাইছে, মানে ধাক্কা খাইতে খাইতে ঠিক আছে তারা এখন সোজা হয়ে গেছে। ওই অভিজ্ঞতাগুলো দিয়েই কিন্তু এই জিনিসগুলো সাজানো হয়েছে। আপনার জানুয়ারি মাসে কতটুকু দিলে আপনি চিন্তা করবেন একটা, তারা হলো তো কি 14 বছরে এত পরিমাণ ধাক্কা খাইছে, ওরা কিন্তু মানে 10টা চিন্তা করে কিন্তু ততটুকু পড়া দিছে। ফেব্রুয়ারিতে কতটুকু দিতে হবে, মার্চে কতটুকু দিতে হবে, এপ্রিলে কতটুকু দিতে হবে, মানে মে মাসে কতটুকু দিতে হবে, তারা কিন্তু ধাক্কা ধুক্কা খায়া এই পর্যন্ত আসি কি করছে, তারা কিন্তু এগুলা মানে গবেষণা করছে। তা ভাই এখন ওই নতুন যে শিক্ষকটা আসি আপনার দাঁড়াইছে, যে শিক্ষকটা, ওই শিক্ষক তো ধাক্কা ধুক্কা খায় নাই, সে কোনো অভিভাবকের জবাবদিহির মধ্যে পড়ে নাই, সে তো বুঝবে না, সে দলতে কি বেশি টানবে না কম টানবে সেটাও জানে না। কিন্তু মাসিক সিলেবাসটা পরিচালক হিসেবে আপনার কাছে বলতেছি, মাসিক যে সিলেবাসটা এটা তো আসলে পাঠ পরিকল্পনা, এই পাঠ পরিকল্পনাটা যদি আপনি শিক্ষকদেরকে দিয়ে দেন, তাহলে ওর কোনো অভিজ্ঞতার দরকার নাই। ওই নতুন শিক্ষকটাও 14 বছর অভিজ্ঞতা সম্পন্ন একটা শিক্ষক, কারণ তার তো পাঠ পরিকল্পনা দিয়ে দিচ্ছেন, মাস শেষে আপনি পরীক্ষা নেবেন, আর যখনই পরীক্ষা নেবেন তার মাথার কিন্তু প্রথম দিনেই ঢুকতেছে যে কি বলে জুন মাসের শেষ 3 দিন 28, 29, 30 তারিখে কিন্তু আমার কি আছে, জুন মাসের পরীক্ষা আছে। মাথা কিন্তু নিয়েই মানে কি করতেছে, মানে ক্লাসগুলো করাচ্ছে। এবং এইখানে আমরা কি করছি, একসাথে আমি দুইটা বিষয়ে আলোচনা করি, আরো একটা দেখেন একসাথে, তাহলে আলোচনাটা আরো সহজ হবে। এইখানে দেখেন আরো একটা কি করা হয়েছে, দেখেন এখানে আমরা কি করছি, শুধু মাসিকটা যে আপনাদেরকে করে দেওয়া হয়েছে এটা না, মানে নতুন শিক্ষক যেন কোনো কষ্ট না হয় এবং প্রথম দিন থেকে একটা অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকের মতো আপনি ক্লাস করাইতে পারেন, এটার জন্য আমরা কি করে দিছি, ডে বাই ডে সিলেবাস, দৈনিক সিলেবাস আমরা তৈরি করে দিছি, দৈনিক পাঠ পরিকল্পনা আমরা তৈরি করে দিছি আপনাদেরকে। তখন কি হচ্ছে, জি ওস্তাদ আমার একটু কথা, আমি জাকির হোসেন বলছিলাম গাজীপুর থেকে। জি জি এই যে আপনাদের দৈনিক ডায়েরি, এই ডায়েরিটা আমার মোবাইলে আসে, আচ্ছা, আর ওই যে সাময়িক সিলেবাসটা আসে, কিন্তু মাসিক যে সিলেবাসটা সাজাইছেন ওইটা আমার মোবাইলে আসে না এই পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাসিক সিলেবাসটা কোনটা, এই দেখেন দেওয়া হয়েছে আপনার প্রত্যেক মাসে দেওয়া হচ্ছে, দেখেন মোবাইলে দেওয়া হচ্ছে, এইটা হচ্ছে দেখেন, এইটা পাই নাই, এইটা পাই নাই। এইটা
এটা তো আমাদের সারা বছরকার প্ল্যান, ঠিক আছে? এইটা আমরা একটা বই তৈরি করতেছি ভাই। এইটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, ওইটা আমি বলতেছিলাম, ওইটাই ও মানে আচ্ছা সিলেবাস গুলো আচ্ছা যদি ইনশাল্লাহ। অভিভাবকদের হাতে থাকে, জি জি অভিভাবকদের হাতে দেওয়া যায়, আচ্ছা, তাহলে তাদের জন্য আর একটু সুবিধা হবে। আরো সুবিধা হবে। এটার জন্য প্রথমেই বলিনি যে এই বিষয়গুলো নিয়েই তো আমরা গতকালকে আমি কথাটা বলছি, এখনো বলতেছি যে আমরা মানে এই বছরেই তো আসছি, প্রথম বছরে আসি তো আপনাদেরকে একটা ধামাকা মানে কিছু দেওয়া হচ্ছে, ঠিক আছে? অন্য কিছু মানে যেটা অন্য কোনো আশা করি নাই, কারো নাই, অনেক কিছুই নাই। আলহামদুলিল্লাহ প্রথম বছরে আমরা আসে আপনাদেরকে অনেক কিছু দেওয়া হচ্ছে। তো এই তাহলে জিনিসগুলো তো ভাই, মাসিক সিলেবাসটা কি কেউ কি দেওয়া হচ্ছে না নাকি? না 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 না, কাউকেই দেওয়া হয় নাই যেভাবে মানে আপনার দেওয়া হচ্ছে, সবাইকে ওই একই ভাবে দেওয়া হচ্ছে। তো এই আচ্ছা জিনিসগুলো আচ্ছা। আমরা কি করে মানে গত বছর আমি গতকালকে বলছি যে আমরা গত বছর বইগুলো এবং সিলেবাস গুলো খসড়া তৈরি করছি আর বই তৈরি করছি, খসড়া তৈরি করছি, বই তৈরি করছি। ওই বইগুলো হুম, যে তৈরি মানে আমরা যে সিলেবাস গুলো তৈরি করবো, এটা তো একটা ডিজাইন লাগবে ভাই, এটা তো একটা হ্যাঁ হ্যাঁ মানে মানে কাজ করতে হবে। এখন এই যে আপনাদেরকে আমি যেরকম দেখাইতে পারতেছি, এটা তো আমার তৈরি করতে একটা সময় দিতে হবে। আমার তিন হ্যাঁ চার হ্যাঁ। মাস সময় যদি না দেয় তাহলে আমরা হবে না। এই কারণে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 4 মাস ধরে আমরা এই জিনিসগুলো সাজাইলাম। এই হুম। যে এই সাজানোর পরে এরপরে আপনাদের সামনে আসলাম। কোর্স গুলা বলেন দিন, এই যে আজকের যে এতটুকু যে আলোচনা হয়েছে, বলেন দিন এই কোর্সটা মানে আপনি আগামীকালকে বলবেন, যখন আমরা ওই যে পাঠদান পদ্ধতি শুরু হবে তখনই আপনি বলবেন যে ভাই এই কোর্সটা কেন আপনি বছরের শুরুতে আপনি করলেন না, মানে আপনি গালি দিবেন, মানে এটা মানে 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 কথাটা আগামীকালকে মিলিয়ে নিয়ে যে এটা বছরের শুরুতে আপনি কেন করলেন না। গত কোর্সেও সবাই বলছে, এবারও হলো কি আপনিও বলবেন। কিন্তু এটা তো এই প্রথম ওই উত্তরটা গতকালকে দিচ্ছি, আজকেও দিচ্ছি যে ভাই এটা আমরা আসলে সবগুলো জিনিস সাজাইতে আমাদের একটু সময় লাগছে। এই কারণে আমরা জিনিসগুলো আস্তে আস্তে একবার যেটা সাজানো হচ্ছে ওটা তো আর মানে এই জিনিসগুলো কি আর সাজাইতে হবে আজীবন কোনোদিন আমার? এটা তো একবারই না শেষ। না। এই হুম। জন্য আমাদের একটু সমস্যা হয়েছে, আমরা অনেক কিছু আপনাদেরকে দিতে পারি নাই, কিন্তু সবগুলো আলহামদুলিল্লাহ আমাদের সাজানো শেষ। আমরা আস্তে আস্তে এই যে আপনাদেরকে সাময়িক সিলেবাসটা এখন পর্যন্ত কাউকে দেওয়া হয় নাই, এই প্রথম আমরা আপনাদেরকে দিয়ে দিলাম। এই যে আলোচনাটা করব বিধায় আমরা আলোচনাটা করে যখন আপনাদেরকে দেওয়া হলো, বলেন দিন এখন আপনাদের কাছে এটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এটার ফায়দাটা আপনি জানেন। এটা এখন দেওয়া হলো, এখন বিষয়টা হচ্ছে কি এইরকম জিনিসগুলো আমরা আস্তে আস্তে আপনাদেরকে দিতে থাকবো এবং এটি সবগুলোই আমরা দিয়ে দেবো, একেবারে প্রত্যেকটা জিনিস আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন এবং আমাদেরকে একটু খালি কি করেন, সময় দেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। এরপর আমরা আসি তো মাসিক সিলেবাসটা দেখেন। আর এখানে দেখেন আমরা কি করছি, শুধু মাসিক সিলেবাসটাই যে আমরা দিছি এরকম না, মাসিক সিলেবাসটার সাথে আমরা কি ডে বাই ডে সিলেবাস গুলো কিন্তু আমরা দিচ্ছি। এই ডে বাই ডে সিলেবাস গুলো যখন দেওয়া হয়েছে, নতুন যে শিক্ষকটা আছে আজকের পড়াটা কিভাবে পড়াবে, সে শুধুমাত্র কি ট্রেনিং করে আসছে বা এই যে আমাদের 5 দিন প্রশিক্ষণ হচ্ছে, এই 5 দিন প্রশিক্ষণে অংশগ্রহণ করছে, কিভাবে পড়াবে পড়ানোর পদ্ধতিটা সে জানে। সে তাকে হলো কি কোন দিন কি পড়ানো হবে এই ড্রাইভারিটা তার করার দরকার নাই, ওই ড্রাইভারিটা করে রাখি দিচ্ছে, তার কোনো প্যারা নাই। শুধু যাবে, আপনি যদি এই সিলেবাস গুলো যখন আমরা পাঠায় দিই আপনার প্রতিষ্ঠানের নামে, তখন আপনি এই সিলেবাস গুলো নিয়ে যদি আপনি কি করেন আপনার প্রতিষ্ঠানে সুন্দর করে ক্লাসের মধ্যে আপনি টানায় দেন এবং শিক্ষকদেরকে ডাকে বলেন যে ভাই যত যাই হয় হোক, আপনি আপনার যে আপনি আপনার যে ক্লাস আপনি আপনার যে ক্লাসে মানে আজকে 1 তারিখ, যেমন এটা উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে যে 1-3-2026, এই যা বাংলা সাবজেক্টটা পাঠ্য বইয়ের 12 নং পৃষ্ঠার পড়াগুলো বানান করে বোর্ডে মাস্ক করানো, খাতায় লেখানো, যা আছে তাই পড়ান, এর বাড়তিও পড়াবেন না, এর কমও পড়াবেন না। আর শিক্ষক যদি ওইটা মানে ফলো করে, আশা করি ভালো কিছু করবে। এখন আপনাদের এখানে প্রশ্ন হইতে পারে যে ভাই এখন এইখানে কিন্তু আপনাদের প্রশ্ন হবে এবং শিক্ষকদের অলরেডি কিন্তু প্রশ্ন শুরু হয়ে গেছে। কি প্রশ্ন? মনে মনে কিন্তু প্রশ্ন শুরু হয়ে গেছে যে ভাই দৈনিক যে সিলেবাসটা আছে আজকের পড়াটা আজকে কভার করা, কোনো কারণে আজকের পড়াটা আজকে কভার হয় নাই, তখন ওই পড়া পরের দিন তো আলাদা পড়া, তারপরের দিন তো আলাদা পড়া, তখন আমরা কভার করব কিভাবে? খুব সুন্দর প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা কি? এই প্রশ্নটা আমরা কিভাবে সাজাইছি দেখেন। এই যে যারা আজকে আপনারা যারা অংশগ্রহণ করতেছেন,
আপনারা যদি অংশগ্রহণ না করতেন, এই বিষয়টা হলো তো কি, আপনাদেরকে আমি আপনাদের মাথায় আমি ঢুকাই দিতে পারতাম না। দেখেন কিভাবে। প্রথমত হচ্ছে এক, মানে আমরা মানে দিনগুলো বলি, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, এই 5 দিন আপনাদের ক্লাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবারের দিন কোনো ক্লাস নাই, একেবারে পুরো ক্লাসটা, মানে কোনো ক্লাসে আপনাদেরকে দেওয়া হয় নাই, পুরো ক্লাসটা আপনাকে ছাড়ি দেওয়া হয়েছে। যে শনি থেকে শুরু করে নিয়ে বুধ পর্যন্ত যে ক্লাসগুলো আপনি করাইছেন, যেমন বাংলা শিক্ষক যে আছে সে বাংলা সাবজেক্টটা পড়াইছে শনি থেকে বুধ পর্যন্ত, এই মানে এই যে সাবজেক্টটা পড়াইছে 5 দিন, এই 5 দিনের মধ্যে তার যেইখানে মনে হবে যে আজকে অমুক রবি মঙ্গলবারের পড়াটা একটু দুর্বল আছে আমার কাছে মনে হচ্ছে, অথবা পুরো পড়াগুলো একটু দুর্বল আছে, আমি একটু রিভিশন করব। দেখেন এইখানে এবার দেখেন বৃহস্পতিবারের দিন, দেখেন এই দেখেন 5 তারিখ 5/3/2026 কি বলা হয়েছে, যে বৃহস্পতিবার লেখা আছে। প্রত্যেকটা বৃহস্পতিবারের দিনে দেখেন এই কথাটা লেখা আছে যে মানে এটা 1 থেকে শুরু করে নিয়ে যেই তারিখ পর্যন্ত ওই তারিখ পর্যন্ত সাপ্তাহিক পরীক্ষা বা রিভিশন। এখন পুরাতন যে ওই যে 1 সপ্তাহের যে পড়াটা, অর্থাৎ শনি থেকে শুরু করে নিয়ে বুধ পর্যন্ত যে পড়াটা আপনি কি করেছেন পড়াইছেন, এইখানে যদি কোনো দুর্বল থাকে তাহলে ওই পড়াটা আপনি কি করবেন, ওই পড়াটা রিভিশন করাবেন। এই কারণে বৃহস্পতিবারটা পুরোটাই আমরা রিভিশনের জন্য রাখছি। দ্বিতীয়ত হচ্ছে, এখন বলতে পারেন যে স্যার পুরো পড়াগুলো তো আমার কি আছে, মানে আলহামদুলিল্লাহ ছাত্ররা খুব সুন্দর পারে, খুব ভালো কথা। তাহলে আপনি কি করেন, ওই বৃহস্পতিবার দিন আপনি পরীক্ষা নেন, ওই আপনি আপনার ব্যক্তিগতভাবে পরীক্ষা নেন। শনি থেকে শুরু করে নিয়ে বুধ পর্যন্ত যে পড়াগুলো দেওয়া হয়েছিল, এই পড়াগুলোর উপরে আপনি নিজে নিজে মানে ক্লাস টিচার নিজেই কি করবে, পরীক্ষা নেবে, কোনো সমস্যা নাই। হয় রিভিশন টানবে অথবা পরীক্ষা নেবে, দুইটার একটা করবে। অর্থাৎ বৃহস্পতিবারের দিনটা শিক্ষককে তার মতো করে আমরা ছাড়ি দিছি। দেখেন প্রত্যেকটা বৃহস্পতিবার, আপনারা দেখেন প্রত্যেকটা বৃহস্পতিবার, এই দেখেন বৃহস্পতিবার, এই যে শেষে এই যে বৃহস্পতিবার, এই দেখেন উপরে এই যে 1 থেকে 11 তারিখ পর্যন্ত যে পুরাতন পড়াগুলো হয়েছে, কোনো দুর্বল থাকলে এই জায়গাগুলো কি করবে, রিভিশন করবে। এরপরে আরো আছে দেখেন, এই দেখেন বৃহস্পতিবার, এই যে মঙ্গলবার, শুক্রবার, ও এগুলা তো হলো তো কি, মানে যদিও এটা উদাহরণস্বরূপ আমরা মার্চ মাসেরটা দিছি। এরকম প্রত্যেকটা বৃহস্পতিবারে দেখবেন আমাদের কোনো নতুন কোনো পড়া দেওয়া নাই, সবগুলো আমরা হয় রিভিশন দিছি অথবা পরীক্ষা দিছি। অর্থাৎ শিক্ষক নিজে নিজে পরীক্ষা নেবে। ভাই এতটুকু আশা করি সবাই বুঝছেন। একজন যদি বলেন, মেজবা ভাই বলেন। ঠিক আছে ভাই, বুঝছি। আচ্ছা ভাই, নাজমুল ভাই বুঝছেন? জি ভাই আলহামদুলিল্লাহ বুঝছি ভাই। আলহামদুলিল্লাহ। এখন এইখানে আরেকটা বিষয় আছে, এর পরেও আরো একটা বিষয় আছে, আরেকটা বিষয় বুঝাই। ফ্যানের আওয়াজটা করতেছে। জি, এখন এইখানে আরো একটা বিষয় আছে। আপনি তো ভাই কি শিক্ষক যারা আছেন তাদের জন্য তো এরকম পাঠ পরিকল্পনা দেওয়া আছে, বৃহস্পতিবারের দিনটা ছাড়ি দেওয়া আছে, আমরা আমাদের মতো করে রিভিশনও করতেছি, সবকিছু করতেছি। পরিচালকের কাজটা কি? পরিচালক খালি ঘুরবে আর কি বলে পাঞ্চা বেড়াবে, পরিচালকের কোনো কাজ নাই। মিসবা ভাই একজন একটু যদি বলেন, মিসবা ভাই শুনতেছেন? জি ভাই। মানে পরিচালক খালি পাঞ্চা বেড়াবে, পরিচালকের কোনো কাজ নাই? অবশ্যই কাজ আছে ভাই। আর বছরের শেষে সে বলবে যে কি, আমার প্রতিষ্ঠান খুব ভালো লেখাপড়া হয়েছে, চাপা মারিয়ে আমরা কি করব, ছাত্র ভর্তি করাবো? এটা সম্ভব? পরিচালক পড়ালেখা হচ্ছে কিনা, প্রত্যেক মাসিক কি প্ল্যানে আমরা দেখেন কাজগুলো করছি, এই জিনিসগুলো আমরা বোঝানোর জন্য 5 দিনের প্রশিক্ষণটা দিছি ভাই। দেখেন পরিচালকের এবার কাজ কি, পরিচালকের দেখেন কাজটা হচ্ছে এইখানে দেখেন, এই দেখেন বাংলা যে সাবজেক্টটা, একটা সাবজেক্ট যে আমরা বুঝতেছি, বাংলা সাবজেক্টটা দেখতে পাচ্ছেন 1 তারিখের বাংলা সাবজেক্ট। জি আচ্ছা 1 তারিখে বাংলা সাবজেক্টটা, এই 1 তারিখের পরের থেকে শুরু করে নিয়ে 30 তারিখ পর্যন্ত সর্বনিম্ন 2টা পরীক্ষা দেওয়া হয়েছে
প্রতিষ্ঠানের মানে সিলেবাসের মধ্যেই এই দেখেন বাংলা সাবজেক্টটা আমরা ধরি, বাংলা সাবজেক্টটা যদি ধরি 1 তারিখ পর 2 তারিখে নাই, 3 তারিখেও নাই, এরপরে 4 তারিখেও নাই বাংলায়, 5 তারিখেও নাই, 5 বলতেছি 7 তারিখেও নাই, 8 তারিখেও নাই। এই দেখেন 9 তারিখে দেখেন তো ভাই বাংলার কি বলছে পাঠ্য বইয়ের, মিসবাহ ভাই আপনি পড়ে শুনেন তো আমার। পাঠ্য বইয়ের 12 থেকে 14 নং পৃষ্ঠার পড়াগুলো পরীক্ষা গ্রহণ। এই না, যে 16 নং পৃষ্ঠা। না 14 পৃষ্ঠা, 12 নম্বর 14 পৃষ্ঠা, তারিখ, 12 থেকে 14 14 নং তারিখ। পৃষ্ঠার পড়াগুলো পরীক্ষা গ্রহণ। আমরা এটা কি মনে করি জানেন, আমরা মনে করি যে এই পড়াটা শিক্ষক নিজে মনে হয় পরীক্ষা নেবে না, আমরা এই উদ্দেশ্যে এই পড়াটা দেই নাই। আমরা এই পড়াটা দিছি মানে এইটা দিছি হচ্ছে অফিস থেকে, অর্থাৎ পরিচালক নিজেও হইতে পারে, যদি পরিচালকের বহুগুলো মানে মানে একাধিক প্রতিষ্ঠান থাকে তাদের সহকারী যে পরিচালক আছে সে মানে প্রতিষ্ঠানের অফিস থেকে মানে যে মানে অফিস থেকে একজন আসবে, এসে এই তারিখে এই যে 9 তারিখে কি করবে বাংলার যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটার এই যে 12 থেকে 14 নম্বর পৃষ্ঠার পড়াগুলোর পরীক্ষা নেবে ওই শিক্ষক। শিক্ষক পরিচালক নিজে হইতে পারে অথবা সহকারী পরিচালক হইতে পারে। ভাই বুঝাইতে পারছি? জি ভাই। এখন বলেন দিন এই শিক্ষক এই মাঝখানে এই যে 9 তারিখ পর্যন্ত একটা 9 দিনে যে পড়ালেখা করাইলো এটার একটা পরীক্ষা অফিস থেকে অর্থাৎ পরিচালক নিজে পরীক্ষা নিল। এই দেখেন পরীক্ষার যেই দিন এই যে বাংলা যে লেখাটা আছে আর নিচে দেখেন এখানে কিন্তু আমরা কালো করে দিয়েছি, দেখবেন কালো করে দেওয়া থাকবে। এই দেখেন দেখতে পাচ্ছেন কালো করে দেওয়া আছে না? জি। অন্যগুলো দেখেন সাদা, কিন্তু বাংলার ওই ওই পরীক্ষা যেদিন থাকে ওই দিন কিন্তু কালো করে দেওয়া থাকে। এই কারণে যেটাই কালো করে দেওয়া আছে জানবেন ওই দিন পরীক্ষা দেওয়া আছে, অর্থাৎ অফিস থেকে যা পরীক্ষা নেবে। যদি এই পরীক্ষাটা নিতে পারেন, পরিচালক যদি এই পরীক্ষাটা নেয়, তাহলে এই 9 দিনের মধ্যে ওই শিক্ষকটা পড়ালেখা করাইছে কি না বলেন দিন, ওই শিক্ষকটা মানে মানে আলটিমেটলি মানে বুঝতে পারবে না পরিচালক যে পড়ালেখা করাইছে কিনা। জি। মানে একটু জোরে বলবেন, মানে এটা মানে খুব সহজে 9 দিনের মধ্যে শিক্ষক পড়াইছে কিনা এটা মানে সহজে ধরার একটা বা সহজে বুঝার একটা মানে কৌশল না? জি জি জি। আচ্ছা, এখন এইরকম এই সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টের 2টা করে আমরা পরীক্ষা দিছি মাসে, 2টা করে মাসিক পরীক্ষা, 2টা করে এমনি ক্লাস টেস্ট পরীক্ষা দিছি। এই পরীক্ষাগুলো অবশ্যই পরিচালক নিজে নিবে অথবা অন্য মানে পরিচালকের সহকারী অথবা অন্য কাউকে দিয়ে অফিস থেকে এসে পরীক্ষা নেবে। ও অফিস থেকে এসে পরীক্ষা নেবে কিভাবে, এইখানে কিন্তু নাম্বার হবে না, নাম্বারিং করবে না। এখানে কি করবে একটা শীট থাকবে, আপনারা যদি চান আমরা শীটটাও আপনাদেরকে দিয়ে দেব, ছাত্রদের নাম থাকবে যেই ক্লাসে সেই নামগুলো তো মানে তুলি দেওয়াই থাকবে কম্পিউটারে, শুধু যাবে শীটটা নিয়ে, যেমন এই পৃষ্ঠার মধ্যে কি পড়া আছে পড়াগুলো আলো কি মৌখিক ভাবে ধরবে। হ্যাঁ লিখিতও হইতে পারে, যদি লিখিত পড়া হয় সবাইকে আপনি কি করলেন তাদের খাতার মধ্যেই লিখতে বললেন, আপনি স্কেল দিয়ে টানি নিলেন, পরবর্তীতে খাতাগুলো দেখে ওই যে শীটটা আছে অথবা মানে যে মন্তব্যের একটা শীট তৈরি করবেন, মন্তব্যের শীট, এই শীটটার মধ্যে 3টা জিনিস লিখে দিতে হবে। রেজাল্ট হচ্ছে এইটাই, মাশাআল্লাহ, আরো ভালো করতে হবে, পারে না। 3টা মন্তব্য কয়টা হবে পরীক্ষা, প্রত্যেকটা ছাত্র পরীক্ষা নেওয়ার পরে 3টা মন্তব্য হবে, মাশাআল্লাহ, আরো ভালো করতে হবে, এই 2টা ঠিক আছে, মানে একটু কম পারছে আরো ভালো পারতে হবে, তাহলে এটা ঠিক আছে। মাশাআল্লাহ হলে মাশাআল্লাহ ওই শিক্ষক বলে দেবে যে ভাই যতগুলো মাশাআল্লাহ পাবে ঠিক আছে এটা আছে আপনার মেল রেজাল্ট, এবং একটু ভালো আরো ভালো করতে হবে, এটাও ঠিক আছে কোনো সমস্যা নাই, আর একটু ভালো করবেন আপনি। কিন্তু পারে না কয়জন এইটা লাল কালি দিয়ে আপনি ওই মন্তব্যের ঘরে লিখবেন, সর্বোচ্চ 30 জনের মধ্যে 2 থেকে 3 জন, 10 জনে একজন, কোনো সমস্যা নাই, সামনে আগে দিয়ে থাকবে, কোনো সমস্যা নাই। এখন দেখা গেল 30 জন ছাত্রের মধ্যে 12 জন ছাত্র পারে না, আর কি 18 জন ছাত্র পারে, আপনি কি ওই শিক্ষক কি বলবেন? বলবেন না, চাপ দেবেন না যে ভাই আপনার পিছনে পড়াগুলো আবার এই যে বৃহস্পতিবার দিন কিন্তু কি রিভিশন গুলো ভালো করে করান,
আপনার কিন্তু অমুক পড়াটা কিন্তু দুর্বল আছে, পরিচালকের মাথায় কিন্তু থাকতেছে যে অমুক পড়াটা দুর্বল আছে, প্রয়োজনে পরিচালক নিজে একটু কি ওই শিক্ষকটা নিয়ে এই যে আমাদের যে এই কোর্সটা হচ্ছে, এই কোর্সটা যদি পরিচালক নিজে করে এবং তার যদি ট্রেনিং গুলো থাকে, এই যে আমরা পাঠদান পদ্ধতি আগামীকাল থেকে যখন শুরু করব, তখন যদি পরিচালক নিজে যদি কি এই প্রশিক্ষণটা থাকে, ওই শিক্ষক নিয়ে মোজাকারা যদি করে, বলেন দিন তার পিছনের পড়াগুলো যে দুর্বল আছে সেগুলো সবগুলো উঠে আসবে, কোনো সমস্যা নেই। কিন্তু পরিচালক সারা জীবন কোনোদিন খোঁজ খবর নেয় না, ঠিক আছে, বছরের শেষে হলো দেখি অভিভাবকদেরকে বলতেছে চাপা পিটাচ্ছে, 32 নম্বর চাপা, কি আমাদের প্রতিষ্ঠান এই এলাকার মধ্যে সবচেয়ে সেরা, এটা একটা চাপা ছাড়া কিছুই না। কিন্তু হ্যাঁ, আপনার চাপা পিটানোর দরকার নাই, আপনার কিছুই করার দরকার নাই। রেকর্ড দেখছি ভাই, মোবাইল বন্ধ করি আপনার মানে কি বলে, আপনার যে মানে যে টাইম দিচ্ছেন যে আমরা 3 দিন ভর্তি নেব, এরপরেও আপনার মোবাইল বন্ধ করে রাখতে হবে, গ্যারান্টি দিয়ে বললাম। আপনি শুধুমাত্র সারা বছর আপনি রেজাল্ট নিয়ে ব্যস্ত থাকেন, বছরের যখন শুরু হবে আপনার প্রচারও করার দরকার নাই, কিছুই করার দরকার নাই। আপনি যেই কয়দিন ভর্তি থাকবে ওই কয়দিন আপনি ভর্তি তো নিতে পারবেন না, সাথে আপনার মোবাইলটা বন্ধ রাখতে হবে, কারণ বিভিন্ন জায়গা থেকে আপনার নেতারা হয়তো ফোন দিচ্ছে, ভাই অমুকের ছেলেটাকে একটু ভর্তি নেন। আপনি কয়টা দিবেন, আপনার তো জায়গা নেই। বড় বড় আলেম ওলামারা আপনাকে ফোন দিবে যে ভাই আপনার প্রতিষ্ঠানে কি এক অবস্থা, অমুক জন মানে 4-5 জন ফোন দিছে বা আপনার প্রতিষ্ঠান নাকি আপনি ভর্তি বন্ধ করছেন। আরে মানুষ ভর্তি বন্ধ করে নাকি, কিন্তু আপনি তো মনে মনে বলতেছেন যে ভাই আমার তো জায়গা নেই। বাস্তব, এগুলা আমি একটা কথা বানায়া বলতেছি না ভাই, এগুলা বাস্তব। আপনি শুধু কি করেন, আপনি শুধু রেজাল্ট নিয়ে ব্যস্ত থাকেন, পান চাবানো নিয়ে ব্যস্ত না থেকে রেজাল্ট চাবানো নিয়ে ব্যস্ত থাকেন, দেখবেন আপনার হলো তো কি বছরের শেষে ভর্তির সময় আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বললাম ক্লাস করতেছো না কেন? অবশ্যই আপনাকে কি করতে হবে, মানে মোবাইল বন্ধ করে রাখতে হবে, এটাই বাস্তবতা। তাহলে এই যে এইভাবে আমরা পরিচালকেরা যদি প্রত্যেকটা দেখেন, এই যে গণিতের দেখেন ওই 9 তারিখেই গণিতের আরেকটা পরীক্ষা দেওয়া আছে, একটা কি 20। হ্যাঁ, এইখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে ভাই একই দিনে একই সাবজেক্ট একই সময়ে যদি কি একসাথে পরীক্ষা পড়ে, কোনটা পরীক্ষা নেব আমি? আমি তো লোক একটা, হ্যাঁ খুব সুন্দর প্রশ্ন। প্রশ্নের উত্তরটা হচ্ছে আপনি কোনটা পরীক্ষা নেবেন শিক্ষকরা তো কেউ জানে না। আপনি মন যেটাতে চাইলে একটা ঢুকে গেলেন, আর একটা বললেন শিক্ষককে বললেন ভাই আপনি পরীক্ষা নিয়ে মন্তব্য করে লেখেন। পরে 1 মাসের মধ্যে তো 2টা পরীক্ষা, আরেকটা মাসে অবশ্যই ওই যেই পরীক্ষাটা মানে শিক্ষক নিছে ওই পরীক্ষাটা অবশ্যই আপনি নিজেই নেবেন, হয়ে গেল। সহজ বুদ্ধি, মানে কত সহজ মানে নিয়ম, অথচ আমরা শুধু কাজে লাগাইতে পারলে ইনশাল্লাহ কি ভালো একটা রেজাল্ট হবে। আচ্ছা, তাহলে আমাদের দৈনিক এবং মাসিক পরীক্ষার যে মানে নিয়মগুলা, সিলেবাস গুলা আমরা খুব ভালো করে মানে বোঝানোর চেষ্টা করছি, বাকি আমরা কি ভালো করে বুঝছি ভাই? একটু যদি বলতেন, সবাই যদি একটু ফিডব্যাক দিতেন, যদি এই বিষয় নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে। আমরা কিন্তু এর পরের যে বিষয়টা আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ের সামনে যাবো, তো মাথাটা একটু ফ্রেশ করি, আমরা কি সামনে আগাবো। আপনাদের যদি কারো প্রশ্ন থাকে, আমরা কিন্তু এই প্রশ্ন বা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আর পিছনে টানবো না। আপনাদের যদি এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। আলহামদুলিল্লাহ, তাহলে কারো কোনো, আশা করি কারো কোনো প্রশ্ন নাই। তাহলে সামনে আগাই। এর পরের যে ক্লাসটা, এটা ভাই আরো পরিচালকদের জন্য আরো গুরুত্বপূর্ণ। এর পরের যে বিষয়টা আসতেছে, এটার জন্য অন্তত আধা ঘন্টা দেওয়ার দরকার, কিন্তু আমার কাছে আধা ঘন্টা তো সময় নাই। তারপরও মানে আমি খুব মানে অনেক চেষ্টা করবো আর কি। এরপরে যে 2টা বিষয় আছে এর মধ্যে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। দেখেন পরের যে আমরা যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন ভাই সবাই, আশা করি দেখতে পাচ্ছেন। আপনাদের যদি কারো কোনো এই ক্লাসের বাহিরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা লিখে রাখেন, এবং 10:30টার পরে আমাদের ক্লাস শেষ হবে 10:30টায়। 10:30টার পরে আপনারা একেবারে যত প্রশ্ন আছে সব প্রশ্ন করবেন, এবং যাদের প্রশ্ন নাই তারা চলে যেতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, আশা করি আপনাদের এই পর্যন্ত যতটুকু মানে আজকের যে ক্লাসটা হয়েছে, এই ক্লাসের ব্যাপারে যদি আপনার তারপরে কোনো প্রশ্ন থাকে আপনারা গ্রুপের মধ্যে প্রশ্ন করবেন, আমরা সেই প্রশ্নের উত্তর দেব, কোনো সমস্যা নাই। আরো একটা বিষয় হচ্ছে, শুধু প্রশ্নই করবেন, আমাদের বিষয়ে আমাদেরকে উৎসাহ দেবেন না,
মানে কতটুকু ভালো লাগলো বা কতটুকু খারাপ লাগলো অন্তত গ্রুপটাতে আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে না আরো ভালো, মানে এই বিষয়টা আরো ভালো ডিপ ভাবে আমাদেরকে আরো ভালো বুঝাইতে হবে, অথবা মাশাআল্লাহ যেটা বিষয় বুঝানো হয়েছে এটা ঠিক আছে, বা এরকম হতে পারে যে আমাদের কোর্সটাকে আরো বাড়াইতে হবে না কমাইতে হবে, আমরা তো নিজেরাও বুঝতেছি না। আমি তো প্রথমে বলছি, আপনারা মনে করতেছেন না আমি কোর্স করাইতে আসছি, কোর্স করাইতে আসি নাই, আমি নিজেও শিখতে আসছি। ভাই আমরা কি কি শিখতে আসছি? আমরা তো আজীবন খালি অফলাইনে কোর্স করাইছি, কিন্তু অনলাইন তো আমরা কোর্স করাই নাই। অনলাইন বিষয়গুলো আমরা কি আরো শিখতেছি ভাই, আমাদের কোর্সটা আরো বাড়াইতে হবে না কমাইতে হবে, এইসব আসলে বিষয়গুলো আমরা বুঝতে পারতেছি না। তা আপনারা কি করবেন, আমাদেরকে বিষয়গুলো বলবেন যে ভাই হ্যাঁ এই বিষয়টা আরো বেশি করে বোঝানোর দরকার ছিল, অথবা মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, বা আমরা বুঝি নাই। প্রত্যেকটা দিন যদি একটা করে আমরা, আপনারা যদি সবাই মন্তব্য দেন, সেটা খারাপ হোক আর ভালো হোক কোনো সমস্যা নাই, আপনারা অন্তত একটা মন্তব্য আমরা চাচ্ছি আর কি প্রতিদিন। এখনই দিতে হবে এরকম না, আপনারা 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনারা দিয়ে দেবেন। হ্যাঁ, এরপরের বিষয়টা আসি, খুব গুরুত্বপূর্ণ। 19 বাজে গেছে, মাত্র 11 মিনিট সময় আছে। জি, এরপরের বিষয়টা ভাই কি পরিমাণ গুরুত্বপূর্ণ একটু দেখেন দিন। ক্লাস রুটিন এবং আরেকটা হচ্ছে ক্লাসের সময় বন্টন। এই ক্লাসের সময় বন্টন এটা খুব একটা মানে সময় লাগবে না, কিন্তু ক্লাস রুটিনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। দেখেন ভাই, যারা পরিচালক আছেন খুবই মনোযোগ দিয়ে দেখেন ভাই, পরিচালক যারা আছি খুবই মনোযোগ দিয়ে দেখি। ক্লাস রুটিনটা যদি আমি ক্লিক করি, দেখেন ভাই দেখা যাচ্ছে। জি আচ্ছা, এইটার ক্লাস রুটিনটা এক এক প্রতিষ্ঠানের ভাই এক এক রুটিন। এখন আমাদের যে রুটিনটা, আমরা আপনাদেরকে রুটিনটা সাজায়া দিচ্ছি, এখন আপনি আপনার মতে সাজায়া নেবেন। আমরা এটা একটা ডেমো আপনাদেরকে দিচ্ছি, এই রুটিন ক্লাস রুটিনটা আপনাদের গ্রুপে দেওয়া হবে, আরো ভালো করে বুঝতে পারবেন। আমরা একটা সাজায়া দিছি, বাকি আপনি আপনার মতো কি করবেন, আপনার এলাকার পরিস্থিতি অনুযায়ী আপনি সাজায় নেবেন। কিভাবে আমি রুটিনটা এবার বুঝাইয়া দেই। আমরা বলছি আমাদের রুটিন দুইটা, একটা হচ্ছে একাডেমিক রুটিন, আর একটা হচ্ছে মাদ্রাসার আরবি রুটিন। দেখেন এখানে আমরা কি বলছি, মানে একাডেমিক রুটিন, আর একটা হচ্ছে এই দেখেন আরবি ক্লাস রুটিন। আরবি ক্লাস রুটিন আর একটা হচ্ছে একাডেমি রুটিন। একাডেমি বলতে কি বোঝানো হয়েছে বাংলা, খুব ভালো করে বোঝেন ভাই। একাডেমিক রুটিন বলতে আমরা যেটাকে জেনারেল বলতেছি, অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত, ইসলাম শিক্ষা, এইটার সাথে একটা কোরআনও আছে, যেটা হাতের লেখা যেটাকে আমরা কোরআনের হাতের মানে আরবি হাতের লেখা, এটাকে আমরা বুঝাচ্ছি। অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত, ইসলাম শিক্ষা এবং আরবি হাতের লেখা, এইটা সহ এই 5টা মূল যে সাবজেক্ট, এর সাথে আরো আছে যেমন ড্রয়িং, ওয়ার্ড বুক, তারপরে আপনার সাধারণ জ্ঞান। এইগুলা হচ্ছে সপ্তাহে একদিন করে, সপ্তাহে একদিন বৃহস্পতিবারে শনিবার করে আপনারা এই সাবজেক্ট গুলা আপনারা ঢুকাবেন। এটা কিভাবে ঢুকাবেন, আমরা আপনাদেরকে সামনে এই বিষয়গুলো আমরা গ্রুপের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। ওই সাবজেক্ট গুলো যেহেতু আমাদের আসে নাই, এই বছর আসতেছে, আসলে সুন্দর করে আমরা সাজায় দেব। মানে শুধুমাত্র এখন আপনারা শুধু বোঝেন যে কিভাবে আপনারা মানে কাজগুলো করবেন, শুধুমাত্র বোঝেন। এটা হচ্ছে আমাদের ক্লাস রুটিনটা হচ্ছে 8:30 থেকে 12টা পর্যন্ত, 8:30 থেকে 12টা পর্যন্ত, এই যে 3.5 ঘন্টা। এই 3.5 ঘন্টা দেখেন তো, প্রথম ঘন্টাটা 8:30 থেকে 9টা 10, দ্বিতীয় ঘন্টা 9টা 10 থেকে 9টা 50, 50 থেকে 10টা 25, 10টা 25 থেকে 10টা 25 থেকে শুরু করে নিয়ে 10টা 40 পর্যন্ত বিরতি, 10টা 40 থেকে 11টা 20 পর্যন্ত চতুর্থ ঘন্টা, এবং পঞ্চম ঘন্টা 11টা থেকে 12টা পর্যন্ত। অর্থাৎ 5টা ঘন্টা আমাদের মেন সাবজেক্ট, কিন্তু প্রত্যেকটা দিন 5টা করে ঘন্টা হবে। এর সাথে ফোর্থ সাবজেক্ট যেটা ঢুকবে, যে কোনো একটা, যেমন সাধারণ জ্ঞান বাংলার সাথে শনিবারের দিন আপনার কি হবে না, বাংলাটা থাকবে। বাংলাটা আপনি কি কম করাইলেন, অর্থাৎ 20 মিনিট করাইলেন বাংলা, আর 20 মিনিট আপনি সাধারণ জ্ঞানটা করাইলেন। যেমন ওয়ার্ড বুকটা ইংলিশের সাথে, শনিবারের দিন আপনি 20 মিনিট ইংলিশটা করালেন, আর ওয়ার্ড বুকটা আপনি কি করালেন 20 মিনিট করালেন, একটা দিন।
ওয়ার্ড বুক, সাধারণ জ্ঞান, অন্য যে সাবজেক্ট গুলা, এগুলো সব হবে সপ্তাহে একদিন, আর সেটা হবে শনিবারের দিন। এখন এই যে দেখেন 3.5 ঘন্টা আপনার একাডেমিক ক্লাস, এইখানে একটা কোরআন নামেও কিন্তু একটা সাবজেক্ট আছে। এরপরেও আমরা এই কোরআনটা হচ্ছে আরবি কোরআন, যেটা এটা তো মানে থাকবে, এটা পরে আমি আরো ভালো করে বুঝাই দিচ্ছি। কিন্তু আপনার বাচ্চাদেরকে আপনি প্রতিষ্ঠানের যারা আপনি এই 12টার পরে প্লে এবং নার্সারি এদেরও ছুটি দিলেন, সব ছাত্রদেরকেই আপনি ছুটি দিলেন, কিন্তু প্রথম শ্রেণী থেকে শুরু করে নিয়ে উপরের বাচ্চাদেরকে, এদেরকে বলবেন যারা যারা আপনারা দ্রুত আরবি শেষ করতে চান, যারা যারা আপনি অভিভাবকদেরকে ভর্তির সময় বললেন যে ভাই আপনি কি আরবিটা খুব দ্রুত তাড়াতাড়ি আপনি কি আরবিটা শেষ করতে চাচ্ছেন, তখন তো গার্জেন বল জি ভাই আমি তো ভাই মাদ্রাসায় নিয়ে আসছি আরবির জন্য, আমি তো স্কুলে ভর্তি করে দিতে পারতাম, মাদ্রাসায় নিয়ে আসছি কেন, আরবিটার জন্য ভালো পারে এই জন্য তো নিয়ে আসছি। তখন বলবেন যে ভাই আপনাকে বিকেলবেলা ক্লাসে 4:30 পর্যন্ত কিন্তু দিতে হবে, বিকেলবেলা দুপুর 2টা থেকে 4:30, দুপুর 2টা থেকে 4:30 পর্যন্ত আমাকে কিন্তু সময় দিতে হবে। তাহলে আমরা 1 আর 2 এই 2 বছরের মধ্যে আপনাকে আমরা কি করব, কায়দা, আমপারা এবং নাজরা শেষ করাই দেব খুব দ্রুত, মানে আমরা আরবিটা শেষ করাই দেব। এইখানে দেখেন আমরা বিশেষ দ্রষ্টব্যের মধ্যে সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে আরবি ক্লাসে। এইখানে এই জিনিসটা কিন্তু খুব ভালো করে বুঝবেন, আরবি ক্লাসে কোনো ক্লাস থাকবে না, যোগ্যতা অনুযায়ী কায়দা, আমপারা, নাজরা ক্লাসে ক্লাস করবেন। প্লে ও নার্সারি শ্রেণীর শিক্ষার্থীরা আরবি ক্লাস করার প্রয়োজন নাই, অর্থাৎ বিকেলবেলা ক্লাস করার প্রয়োজন নাই। প্রথম শ্রেণী থেকে উপরের শিক্ষার্থীদের জন্য আরবি ক্লাস প্রযোজ্য। প্লে এবং নার্সারি এই বাচ্চাদেরকে আপনি বিকেলবেলা ক্লাসে নিয়ে আসবেন না, কারণ মাতা প্রথম দিনে ওদের নাম নষ্ট করার দরকার নাই, আমরা এটাকে সাপোর্ট করি না। প্লে এবং নার্সারি বাচ্চাদেরকে ভাই এরা আপনি অনেক সময় পাবেন, এদের ব্রেন গুলা নষ্ট করার দরকারটা কি ভাই, ওরা খেলাধুলার করার বয়স, প্লের বাচ্চা তো আসতেছে, এটাই 3.5 ঘন্টা আপনি ক্লাস করাচ্ছেন, এবং একাডেমির মধ্যে যেভাবে আরবি গুলা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, যতটুকু দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, এর প্রয়োজন নাই, বাড়তি প্রয়োজন নাই। আপনি একটা বাচ্চার অন্তত 8 বছর বয়স যখন হয় বা 7 বছর বয়স হয়, সর্বনিম্ন অন্তত 6.5 থেকে 7 বছর যখন হয়, তো ওই বাচ্চাটাকে আপনি চাপ দিতে পারেন বা পড়ালেখা বেশি করে দিতে পারেন। কিন্তু আপনি যদি প্রথম দিনেই মনে করেন প্লের বাচ্চা, ওকে আপনি সকাল 8:30 থেকে শুরু করে নিয়ে একটা 4:30 পর্যন্ত ক্লাস করান, ওই বাচ্চা তো কয়েকদিন পর ক্লাস করানোর যে এনার্জি এবং আগ্রহ এটা হারায় ফেলবে, প্রয়োজন নাই। তো আপনি কি করাবেন, প্লে এবং নার্সারি এদেরকে বিকেলবেলা আরবি ক্লাসে নিয়ে আসার দরকার নাই। কাদেরকে নিয়ে আসবেন, ক্লাস 1 থেকে উপরে যত বাচ্চা আছে, ক্লাস 1 থেকে উপরে যত বাচ্চা আছে আপনার, অর্থাৎ 1 2 3 4 এই বাচ্চাগুলোকে আপনি ভর্তির সময় সুন্দর করে বলে দিলেন যে ভাই আপনার বাচ্চাকে কি আপনি তাড়াতাড়ি আরবি শেষ করাবেন, তখন তো বলবে জি ভাই। তাহলে ভাই আপনি কি করবেন, বিকেলবেলা কিন্তু ক্লাস আমাকে করাইতে হবে, বিকেলবেলার আমাকে 2.5 ঘন্টা করে অন্তত সময় দিতে হবে। তখন ওই বাচ্চাটা ক্লাস 2 তে ভর্তি হয়েছে, ওই বাচ্চাটা ক্লাস 3 তে ভর্তি হয়েছে, অথবা ক্লাস 1 এ ভর্তি হয়েছে, যেই ক্লাসে ভর্তি হয় হোক, ক্লাস 2 দিয়ে আমি উদাহরণ দেই, ক্লাস 2 তে ভর্তি হয়েছে, ওই বাচ্চাটা যদি আসি অন্য স্কুল থেকে আসে, সে তো আরবি কোনোদিন পড়ে নাই, সে তো আরবি পারেও না, পরীক্ষা নিলেন কোনো জিজ্ঞেস করলেন তুমি কি আরবি পড়ছো, তখন বলবে যে না আমি কোনোদিন আরবি পড়ি নাই, তাকে ঢুকাই দেবেন কোথায়, কায়দায়। আপনার যে বাচ্চাটা নার্সারি থেকে 1 এ আসছে অথবা 1 থেকে 2 তে আসছে, ওই বাচ্চা তো কায়দা শেষ করেই আসছে, আমপারা শেষ করে আসছে, টুর বাচ্চা কিন্তু বিকেলবেলা সে যায় নাজরা পড়তেছে, কোনো সমস্যা নাই, কারণ বিকেলবেলা সকালবেলার যে একাডেমিক ক্লাসের সাথে কোনো সম্পর্ক নাই। সকালবেলা সে 2 তে পড়তেছে, বিকেলবেলা আরবি না জানার কারণে সে কায়দা পড়তেছে। সকালবেলা ক্লাস 1 এ পড়তেছে, কিন্তু সে কি বলে আরবি এর আগে অন্য আরেকটা মাদ্রাসায় পড়ে আসছে, সে একটা মাদ্রাসা থেকে আসছে, পরীক্ষা নিলেন আরবি মোটামুটি কায়দা পড়াইতে হবে না, আমপারা থেকে পড়াইলে হবে। এখন তাকে ভর্তি পরীক্ষা নিলেন জেনারেল গুলা, দেখতেছেন ওরে আল্লাহ কি একটা অবস্থা, 1 এ দিতে হবে, 1 এ দিলেন ক্লাস, সকালবেলা সে 1 এ ক্লাস করবে, কিন্তু বিকেলবেলা সে হলো তো কায়দা ক্লাস করার দরকার নেই, সে তো মানে অন্য মাদ্রাসা থেকে যেহেতু আসছে, সে তো আরবি মানে কায়দা পড়া আছে, সব আমপারা ক্লাসে দিয়ে দিবেন। এখানে বিকেলবেলার ক্লাস হবে 3টে, অর্থাৎ কায়দা,
আমপারা এবং নাজারা। এখন সকালবেলা যে মানে জেনারেল যে ক্লাসে পড়বে, বিকেলবেলা তার ভর্তি পরীক্ষা নিয়ে বা ক্লাসে পরীক্ষা মানে নিয়ে আপনি কি করবেন, তার যোগ্যতা অনুযায়ী কায়দা পারলে কায়দাতে দিবেন, আমপারা পারলে আমপারাতে দিবেন, নাজারা পারলে নাজারাতে দিবেন। এবং সকালবেলা এইখানে আপনার একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আপনার তো সকালবেলা একটা কোরআন দেখতেছি, আবার বিকেল বেলাও সে কোরআন পড়তেছে, এখানে তো একেবারে কোরআন। হ্যাঁ, এইখানে একটা জিনিস আপনাদেরকে ভালো করে বুঝাই, হেফজ পড়তে আপনার কি লাগে ভাই? একজন যদি বলেন হেফজ পড়তে কি লেখা লাগে, মানে হাতের লেখা প্রয়োজন হয়? নাজেরা লাগে। হাতের লেখা কি জি না ভাই, হেফজ পড়ার জন্য কি হাতের লেখা প্রয়োজন হয়? জি না ভাই, জি না ভাই, জি। নাজেরা না লাগে। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে কি একটু হেল্প করা যায়? মানে সেটা হচ্ছে আমাকে কি 5টা মিনিট আর বাড়তি করে দেওয়া যাবে? 28 বাজে গেছে, 2 মিনিট আছে। আপনারা যদি বলেন যে না সমস্যা, মানে আপনারা যদি আমাকে সময় দেন 5 মিনিট, তাহলে আমি আগাবো। আর যদি না হয় আমাকে 30 আমার ক্লাস শেষ করে দেবো। আর মাত্র 1 মিনিট আছে আমার, আমাকে 5টা মিনিট যদি সময় দেওয়া যায়, এটা একেবারে শেষ করে দিতে পারবো। অবশ্যই ইনশাআল্লাহ 5 মিনিট দেওয়া যায়। সমস্যা নাই, সমস্যা নাই। জি জি জি, ঠিক আছে, তাহলে আমি 5টা মিনিট কিন্তু আপনাদের কাছ থেকে চাই নিলাম। এখন দেখেন, হেফজ পড়ার জন্য কিন্তু আপনার কি লাগে না, মানে হেফজ পড়ার জন্য আপনার হাতের লেখা প্রয়োজন হয় না। হেফজ পড়ার জন্য আপনার ইসলাম শিক্ষা অর্থাৎ কালেমা অমুক তমুক কিছুই লাগে না। হেফজ পড়ার জন্য আপনার কি লাগবে? কায়দা লাগবে, আমপারা লাগবে, নাজরা মানে দেখি দেখি পড়া শিখতে হবে। কায়দা দেখে দেখে পড়তে পারতে হবে, আমপারা দেখে দেখে পড়তে পারতে হবে, নাজরা দেখে দেখে পড়তে পারতে হবে। এখানে হাতের লেখার কোনো দরকার নাই, এখানে কোনো আপনার ইসলাম শিক্ষার অর্থাৎ কালেমা দরকার নাই, এখানে আপনার হাদিস মুখস্থ করার দরকার নাই, এখানে আপনার হাদিস লেখার দরকার নাই, দরুদ শরীফ দরকার নাই। এখানে হেফজ পড়তে গেলে আপনার কি লাগবে? হেফজ পড়তে গেলে কায়দা আমপারা নাজরা দেখে দেখে পড়তে পারতে হবে। এটাই তো সূত্র নাকি ভাই? একজন যদি আচ্ছা, এইখানে আমরা কি করছি, এই বিকেল বেলার ক্লাসটা আসলে মূল টার্গেটটা হচ্ছে হেফজ ছাত্র, হেফজ পড়াবে, মানে অর্থাৎ দ্রুত নাজরাটা শেষ করে যাদেরকে আমরা শেষ করাবো তাদের জন্য। এখন ওই বাচ্চাগুলো, যেই বাচ্চাগুলো আপনি বিকেল বেলা পড়াবেন, ওই বাচ্চাগুলোর আরবি হাতের লেখা লিখতে হবে না। আপনি তো বিকেল বেলা কি করাবেন না, হাতের লেখা লেখাবেন না, ওখানে ইসলাম শিক্ষা লেখাবেন পড়াবেন না, ওখানে কিছুই পড়াবেন না। ওখানে শুধুমাত্র হেফজ পড়ার জন্য কি 3টা জিনিস, কায়দা আমপারা নাজরা দেখে দেখে পড়াবেন। তাহলে ওদের ইসলাম শিক্ষা দরকার আছে না? ওদের আপনার কি কোরআন কোরআন মানে আরবি লেখা যে আছে, এই লেখাটা আপনাকে শিখাইতে হবে না? তাই বুঝাইতে পারছি? জি জি। এই যে হাতের লেখাটা, এইটা কোথায় শিখাবেন? এই হাতের লেখাটা শিখানোর জন্য আমরা সকালবেলা কি করছি, কোরআন মাজিদ নামে একটা ক্লাস দিছি, কোরআন মাজিদ নামে একটা ক্লাস দিছি। এইখানে মূলত আসলে হাতের লেখাটা মানে অর্থাৎ আরবি লেখাটা আপনি কি করাবেন। এখানে যদি আসলে আপনি লেখিও দেন যে আরবি হাতের লেখা, তাও কোনো সমস্যা নেই। কারণ আসলে মূলত সকালবেলার যে ঘন্টাটা, এইখানে আমরা কোরআন মাজিদের যে ঘন্টাটা, এখানে আরবি হাতের লেখাটাকেই আমরা প্রাধান্য দিছি। এখন এইখানে আমরা আমাদের মাদ্রাসায় কেউ কিছু বলতেছেন নাকি ভাই? ভাই একটু, আমার এমনি সময় কম, একটু যদি মিউট করেন। জি, এইখানে আমরা কি করছি ভাই, সকালবেলা আরেকটা কিন্তু প্রশ্ন আছে এইখানে, এই প্রশ্নটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে কিছু গার্জিয়ান আসে আপনার প্রতিষ্ঠানে বলবে যে ভাই আমি আমার বাচ্চাটাকে আমি শুধু আপনার প্রতিষ্ঠানের একাডেমিটাকে অনেক সুন্দর, আমার বাচ্চার সঙ্গে একাডেমিটাই পড়াবো, শুধুমাত্র সকালবেলার ক্লাসটাই আমি করাবো, বিকেলবেলা ক্লাসটা করাবো না। তখন বলেন তো, মুসলমানের সন্তান, আপনার মাদ্রাসার নাম দিচ্ছেন মাদ্রাসা, ওই বাচ্চা বিকেলবেলা ক্লাস না করার কারণে কোরআন শরীফ তো পড়তে পারবে না। তো ওই বাচ্চাটাকে আপনার কোরআন শরীফ শিখাইতে হবে না? বুঝাইতে পারছি ভাই? ওই বাচ্চাটা দিন শিখাইতে হবে না? কোরআন মানে অন্তত রিডিং পড়া তো তাকে শিখাইতে হবে। এই কারণে আমরা কি করছি, আমরা আমাদের দারুত তাকওয়া মাদ্রাসার যে নিয়মটা, সেটা হচ্ছে এই যে কোরআন মাজিদ যে ঘন্টাটা আছে, এই ঘন্টাটার মধ্যে আমরা 2টা ভাগে বিভক্ত করছি। অর্ধেক অর্থাৎ 20 মিনিট, প্রত্যেকটা ঘন্টার তো 40 মিনিট, 20 মিনিট আমরা কি করব, শুধু আরবি হাতের লেখা লাগাবো, আর 20 মিনিট শুধুমাত্র আমরা নিয়মতান্ত্রিক আপনাদেরকে যেই সিলেবাসটা দেওয়া হয়, অর্থাৎ আরবির যে সিলেবাসটা দেওয়া হয়, এই সিলেবাসটা আসলে 20 থেকে 25 মিনিটের সিলেবাস।
ওই বাচ্চাটার জন্য যেই বাচ্চাটা বিকেলবেলা আসে না। সব বাচ্চাকে আপনি বিকেলবেলা নিয়ে আসতে পারবেন না। কিছু গার্জিয়ান বলবে যে ভাই না আমি হাফেজ বানাবো না, আমরা অল্প অল্প করে বা মানে অল্প অল্প করে কি মানে কোরআন শরীফ শিখুক, হাতের লেখা শিখুক, কিন্তু আপনাদের জেনারেলটা খুবই ভালো, আমি এই কারণে আপনাদের এখানে ভর্তি করাইছি। তাদেরকেও আপনি কি কোরআন শরীফ শিখাবেন এবং তাদেরকে বলে দিবেন আপনার বাচ্চা কিন্তু ক্লাস 5-এ গিয়ে কিন্তু কোরআন শরীফ নাজারা শেষ করবে। ক্লাস 5-এ গিয়ে প্লে থেকে ভর্তি করাইছে, কিন্তু ক্লাস 5-এ গিয়ে নাজারা আপনার বাচ্চার ক্লাস 5-এ গিয়ে নাজারা শেষ হবে। আর বিকেল বেলার যদি ক্লাস করে ক্লাস 2-র মধ্যে নাজারা শেষ হবে। যদিও আপনি এইটা যখন করবেন তা আপনার বাচ্চা দেখে 3 থেকে 5 জন ছাত্র যখন বিকেলবেলা ক্লাসে আসবে পুরো ক্লাসটাই ভাই বিকেলবেলা চলে আসবে, একটা বাচ্চাও আপনি সকালবেলা থাকবে না, সবাই আসবে। মানে এটা একটা আমরা আশ্চর্য হয়েছি। এখন আমাদের মাদ্রাসায় সকালবেলা ক্লাস করে বিকেলবেলা ক্লাস করে না এরকম একজন বাচ্চাও নাই। 450 জন ছাত্রের মধ্যে একজনও নাই। নার্সারি তো আমরা নেই না। এখন তাহলে আপনার টার্গেট থাকবে সবাইকে আপনি কোরআন শরীফ শেখাবেন, কিন্তু এইখানে আপনি কি করাবেন, সকালবেলা যারা ক্লাসে মানে বিকেলবেলা ক্লাসে আসবে না তাদেরকে আপনি 20 মিনিট কোরআন শরীফ শেখাবেন এবং 20 মিনিট আপনি হাতের লেখা লাগাবেন। এখন বলতে পারেন ওই একই ক্লাসে তো বিকেলবেলা ছাত্ররাও ক্লাসে বসতেছে, যারা বিকেলবেলা আসে না তারাও বসতেছে। এখন এই ছাত্রগুলা, এখন এইখানে আমি বলি যে ভাই সকালবেলা যদি কোরআন মাজিদ যে এটা হলো তো কি পিছনের পড়া অর্থাৎ এই তাজবিদ অর্থাৎ কায়দার যে পড়াগুলো পড়াচ্ছে বা অল্প অল্প করে পিছনে পড়াগুলো পড়াচ্ছে, অথবা ক্লাস 2-র মধ্যে উঠলে আমপারা পড়াচ্ছে, প্রথম শ্রেণী হলে কায়দা পড়াচ্ছে, এই কায়দা বা আমপারা যখন পড়বে তখন তার বিকেলবেলা যখন নাজারা পড়তেছে তার জন্য দেখলে সহজ, ঠিক আছে, কিন্তু রিভিশন মানে 20 মিনিট যখন পড়াবে কিছু বাচ্চার জন্য নতুন পড়া তাদেরকে আপনি টার্গেট করে পড়াচ্ছেন, কিন্তু যেই বাচ্চাগুলো বিকেলবেলা আসি পড়ে তাদের জন্য সহজ, কিন্তু তাদেরকে আপনি কি রিভিশন করাচ্ছেন। কায়দা হলে রিভিশন হচ্ছে, আমপারা হলে আপনি কি করবেন ওই বাচ্চাগুলোকে মুখস্থ করাই দিবেন যে তোমাদের জন্য কিন্তু মুখস্থ, তোমরা তো বিকেলবেলা হচ্ছে কি নাজারা পড়ো, তোমাদের আমপারা পড়তেছে না যে এটা তোমরা হচ্ছে কি তোমরা হচ্ছে কি দেখি দেখি পড়ো, আর তোমরা কিন্তু মুখস্থ করলে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। বাচ্চাগুলো কিন্তু আপনি অলরেডি কি মুখস্থ মানে হেফজ শুরু করাই দিচ্ছেন। তাহলে একসাথেই বাচ্চাগুলো কোনো বাচ্চার ফায়দা হলো, আর এই বাচ্চাগুলোর আরো বেশি ফায়দা হলো যে বাচ্চাগুলো বিকেলবেলা আসে ওদেরকে তো আপনি কি করাই দিচ্ছেন মানে তাসবিদ গুলো যেন ভুলে না যায়, এদিকে আপনি আমপারা হলে আপনি আমপারা মুখস্থ করাই দিচ্ছেন, নামাজের অন্তত 10টা সূরা মুখস্থ হয়ে যাচ্ছে। তখন আপনার ওই বাচ্চাগুলোর গার্জিয়ানরা আরো খুশি হবে যে আরে বাপরে আমার বাচ্চা তো এখন মুখস্থ হলো কি অনেকগুলো সূরা মুখস্থ করতে পারে। এটা আপনার প্রতিষ্ঠানের জন্য প্লাস পয়েন্ট। ভাই আমি পুরো নিয়মটা আপনাদেরকে মনে হয় যতদূর সম্ভব চেষ্টা করছি বোঝানোর জন্য। আমি কি বুঝাইতে পারছি? জি ভাই, জি ভাই। এখন এই রুটিনটা নিয়ে আপনাদের আর কি কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে আপনারা এখন প্রশ্ন করতে পারেন এই রুটিনটা নিয়ে। কারো কোনো প্রশ্ন নাই? প্রশ্ন না থাকলে কেমন হয়? প্রশ্ন তো যত বেশি থাকবে তত তো মানে আমাদের জন্য ভালো, অন্যরা মানে তখন আরো ভালো বুঝবে। জি ওস্তাদ জি বলেন। জি ভাই বলেন। আমাদের এখানে তো সকালে ক্লাস শুরু হয়। জি আমাদের এখানে ক্লাসটা শুরু হয় বাদ ফজর। এখন জি 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 এইখানে দারুণ একটা প্রশ্ন করছেন, আমি এই কিন্তু প্রশ্নটা স্কিপ আমাদের করে হয় গেছি। জি 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 আমি বুঝছি আপনার প্রশ্নটা বুঝছি, ওই প্রশ্নটা মানে ওই উত্তরটা দেব আমার মাথা থেকে ছুটে গেছে। সেটা হচ্ছে এই জন্য বলা হয় যে প্রশ্ন করলে অনেক সময় আমাদের মানে সাজানো কথাগুলো অনেক সময় ছুটে যায়। এইখানে হইতে পারে আমার প্রতিষ্ঠানের রুটিন মানে আমাদের তাকওয়া বোর্ড বাংলাদেশের রুটিন কিন্তু আমি বলছি, আমি কিন্তু আপনার প্রতিষ্ঠানের কথা বলি নাই। প্রথমে কিন্তু আমি একটা কথা বলছি যে ভাই আমরা একটা ডেমো দেব, এই ডেমোটা দেখে আপনি আপনার প্রতিষ্ঠান বা আপনার এলাকার পরিবেশ অনুযায়ী আপনি সাজায় নেবেন, এটা কিন্তু আমরা বলছি। এইখানে এটা হচ্ছে যে আপনি একাডেমি, আমাদের কথা হচ্ছে আপনি কখন কখন কোন সময় আপনি ক্লাস করাবেন এটা আমাদের হলো কি দেখার বিষয় নয়। আপনি শুধুমাত্র একাডেমিতে সময় দেবেন 3.5 ঘন্টা, আর আরবিতে সময় দেবেন আপনি 2.5 ঘন্টা, এটা আপনার রুটিন। 24 ঘন্টার মধ্যে
এখানে তো আপনার ওই এলাকার পরিবেশ যদি প্রত্যেকটা এলাকার প্রতিষ্ঠানে যদি আপনার রাত 10টা থেকে শুরু করে নিয়ে 12:30টায় পড়ায়, তা আমি ভাই ওইটা কি বলতে পারবো যে কেন ভাই পড়ান? আমার তো দরকার হচ্ছে 2.5 ঘন্টা আপনি আরবি পড়াবেন। আরবির অর্থাৎ বিকেলবেলা আমরা যেটা দুপুর 2টা থেকে 4:30 পড়াই, আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান এরকম আছে মাগরিবের পর থেকে 2.5 ঘন্টা পড়ায়। আমাদের এই দিনাজপুরের পরিবেশ হচ্ছে দুপুর 2টা থেকে 8:30 পর্যন্ত 4:30 পর্যন্ত অর্থাৎ আসর পর্যন্ত পড়ায়। এটা আমাদের এলাকার পরিবেশ। আপনার ওই এলাকার পরিবেশ হচ্ছে বিকেলবেলা আরো ঘুমাবে, কিন্তু মাগরিবের পর থেকে শুরু করে নিয়ে 2.5 ঘন্টা পড়াবে, পড়ায়। আমাদের তো এখানে মানে আমাদের তো কথা আছে 2.5 ঘন্টা আপনি কি করবেন, আমরা যে সিলেবাসটা দেব এটা হচ্ছে 2.5 ঘন্টা সিলেবাস। এবং ওস্তাদ জি, আমার প্রশ্নটা হইতেছে মানে আমাদের এখানে মানে নিয়মটা হইতেছে যে বাদ ফজর থেকে আসবে 12:30টায় ছুটি, আচ্ছা আচ্ছা পরে আবার এরপর 3টা পর্যন্ত আবার ক্লাস হয়, 3টার পরে ঘুমের টাইম, এরপরে মাগরিবের পর থেকে আবার ক্লাস হয়। জি জি জি। তো এখন এই বিষয়টা মানে কিরকম, মানে একটু যদি জি 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 বলতেন। এখন 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 এখানে আমি বলি ভাই, আপনারা সবচাইতে সহজ হয় হচ্ছে সহজভাবে আপনারা যেটা করে নেবেন, এই রুটিনটা আমরা বলি যে আপনারা কি বলে মাঝখানে অর্থাৎ মানে ফজরের পর থেকে শুরু করে নিয়ে আরবিটা হলো তো কি করবেন, আরবিটার ক্লাসটা রাখবেন। এবং এদিকে হচ্ছে 8:30 থেকে শুরু করে নিয়ে বা নাস্তার জি জি, পরের থেকে এটা আরবি আছে। জি জি মানে 8:30 বা মানে নাস্তার পরের থেকে শুরু করে নিয়ে 12টা পর্যন্ত এই টাইমটা আপনার একাডেমিটায় রাখলেন। এবং দুপুর দুপুর 3টা থেকে কয়টা পর্যন্ত ক্লাস হয়? হ্যালো, 3টা পর্যন্ত। 3টা পর্যন্ত। বিকেলবেলা আপনারা কি করলেন, আবার আরবিটা দিলেন। মানে জহরের পরের থেকে 3টা পর্যন্ত ক্লাস হয়। জি, এই টাইমটাতে আমাদের ওই যে হাতের লেখাগুলো থাকে এগুলো লেখে আর কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওটা হাতের লেখা যেটা লেখে বা যেটা করায় সেটা করাবেন। তাহলে সকালবেলা ফজরের পরের থেকে শুরু করে নিয়ে 8:30 পর্যন্ত যেটা আমরা আমাদের প্রতিষ্ঠানে দুপুর 2টা থেকে শুরু করে নিয়ে 4:30 করাই, ওইটা আপনারা ফজরের পর থেকে শুরু করে নিয়ে 8:30 পর্যন্ত করাবেন। এবং আমরাও 8:30 থেকে শুরু করে নিয়ে 12টা পর্যন্ত কি করাই, মানে একাডেমিক ক্লাস করাই, আপনারও করাবেন। বিকেলবেলা আপনারা কি মানে বাড়তি যে হাতের লেখার বিষয়গুলো আরো সুন্দর করান, এটা তো প্লাস পয়েন্ট আপনাদের জন্য। মাগরিবের পরে যদি আপনারা করাইতে পারেন, মাগরিবের পরেও আরবি ক্লাসটাও যদি আপনারা করাইতে পারেন, ওরে আল্লাহ, নুরুন আলা নূর, মানে এই প্রতিষ্ঠান উঠবে, এটা গ্যারান্টি ইনশাআল্লাহ। জি ওস্তাদ জি, ইনশাআল্লাহ। তবে আরেকটা মানে বিষয়টা হইতে মূল বিষয়টা যেটা বোঝাইতে চাইছি আপনারা, এটা হইতেছে মানে এত ক্লাস হইলে কি মানে ছাত্রদের মধ্যে কোনো মানে পড়ার ইফেক্ট পড়ার আশঙ্কা বা এরকম কোনো কিছু আছে কিনা, এটা জানতে চাইছিলাম। বুঝলাম না। না, বলতেছি যে এত লাগাতার এত বেশি ক্লাস হওয়ার দ্বারা কি ছাত্রদের মধ্যে কোনো এই মানে অমনোযোগিতার ইফেক্ট হওয়ার আশঙ্কা আছে কিনা। জি জি জি, আমরা আমাদের প্রতিষ্ঠানের কথা বলি, ঠিক আছে। এটার ব্যাপারে আসলে আলেম ওলামাদের অনেক মানে মানে মাসালা আছে, অনেক ইয়া আছে। এটা নিয়ে অনেক লেখালেখিও হয়েছে যে আপনি কোন বাচ্চা কতটুকু পড়াইতে পারবেন। আপনি একটা বাচ্চা, প্লের বাচ্চা, নার্সারি বাচ্চা, আপনি টানা আরো তো কি 6 ঘন্টা ক্লাস করাচ্ছেন, 8 ঘন্টা ক্লাস করাচ্ছেন, আসলে ওই বাচ্চা তো মানে সর্বোচ্চ 2 ঘন্টা নেবে। এরপরে নেওয়ার পরে আর কিন্তু নেবে না, ও শুধুমাত্র দুষ্টামি করবে এবং অমনোযোগী হয়ে থাকবে। তাকে কিন্তু ক্লাস করানোর বা এতগুলো ক্লাস দেওয়ার প্রয়োজন নাই। আর আরেকটা হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখেন আমরা কি করছি, প্লে নার্সারিতে সকাল 8:30 থেকে 12টা একাডেমিক ক্লাস করাইছি, ওটার মধ্যে আরবি ঢুকাই দিছি, আরবিটা ভালো মানে ওইখানে ভালো করে দেওয়া আছে। তাহলে কি হলো, বাচ্চাগুলো কিন্তু মোটামুটি আসতেছে মাদ্রাসা সম্পর্কে। ওই 3.5 ঘন্টার মধ্যে কিন্তু খুব ভালো ক্লাস হচ্ছে, যতটুকু ক্লাস হচ্ছে খুব ভালো ক্লাস হচ্ছে। যেটা আপনি 6 ঘন্টা যদি ক্লাস করাইতেন, ওই 3.5 ঘন্টা পর একদম আর নিবে না। ওই 3.5 ঘন্টার পর ওই 3.5 ঘন্টার মধ্যে ফের আবার আধা ঘন্টা তো মোটামুটি কি আধা ঘন্টা 15 মিনিট তো মানে রেস্টে থাকতেছে। এইভাবে যদি আপনি এখন ওইটাকে ওই বাচ্চাটাকে যদি আপনি 6 ঘন্টা আর 8 ঘন্টা ক্লাস করান, ওই 3.5 ঘন্টার পর তো নেবে না, ও তো মানে দুষ্টামি করবে এবং অমনোযোগী হয়ে থাকবে, ওকে তো ক্লাস করে লাভ নাই। এবং আবার কি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যেই বাচ্চা যখন 1-এ আসতেছে তাদেরকে আমরা 1 আর 2 এই বাচ্চাগুলো কি করতেছি, 1 এর বাচ্চাটাকে কি করতেছি, 1 এর বাচ্চাটাকে আমরা 4:30 পর্যন্ত নিচ্ছি। অর্থাৎ দুপুর 2টা সরি সকাল 8:30 থেকে 12টা, দুপুর 2টা থেকে 8:30। অর্থাৎ মানে 1 এর মধ্যে আমাদের দেখেন এইখানে কায়দা এবং নাজরা মাস সিলেবাস দিয়ে দিছি। কায়দা পড়াবো আমরা 6 মাস, আমপারা পড়াবো 4 মাস। যেটা আমাদের বাচ্চা যেগুলো মাদ্রাসায় ভর্তি হয়েছে আমাদের প্লেতে, ওই বাচ্চাগুলো যখন 1-এ আসে তখন আমরা কায়দাতে ভর্তি নিচ্ছি।
বিকেলবেলা, এবং 1 বছরের মধ্যে 1 এর মধ্যে তাদেরকে আমরা কি করতেছি, কায়দা মানে আম পড়া শেষ করাই দিচ্ছি। মাত্র কয় ঘন্টা নিচ্ছি, 2.5 ঘন্টা। এবং এরপরে যখন 2 তে উঠতেছে ওই বাচ্চার কিন্তু লোড নেওয়ার বয়স আছে। এরপরও মাগরিব থেকে ঈশা পর্যন্ত, দেখেন এখানে লিখে দেওয়া আছে মাগরিব থেকে ঈশা পর্যন্ত। অর্থাৎ আমি এটা আপনাকে বুঝানোর জন্য চেষ্টা করতেছি, স্টেপ বাই স্টেপ যখন আপনি নিয়ে আসবেন বাচ্চাদেরকে, এইখানে 2টা ফায়দা। পরিচালক যদি আপনার প্রতিষ্ঠানে যদি পরিচালক থাকে, তাকে বলবো এটার জন্য তো আমাকে একটা বিশেষ ধন্যবাদ দেওয়া দরকার। আমি এর পরে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনি জি ভাই, কথা শোনা যাচ্ছে না, আপনার মিউট করে রাখি। স্টেপ বাই স্টেপ যখন নিয়ে আসবেন, সকাল 8:30 থেকে 12টা পর্যন্ত যখন ক্লাস করাবেন, তাদেরকে আপনি বেতন নেবেন 1টা। এবং বিকেলবেলা যখন আবার কি নতুন দুপুর 2টা থেকে আসর পর্যন্ত আসবে, তখন বলবেন ভাই ডবল ক্লাস হচ্ছে, আমাকে ডবল বেতন দাও। আমাদের উদাহরণটা দিচ্ছি, আমাদের সকাল 8:30 থেকে শুরু করে নিয়ে 12টা পর্যন্ত ক্লাস করলে 1700 টাকা বেতন দিতে হয়। যদিও এটা এলাকা ভিত্তিক, মানে এলাকা যে এলাকা আছে সেই এলাকার আলাদা আলাদা পরিমাণ হবে, মানে একটা উদাহরণ বলতেছি। এখন যখন ওই বাচ্চাটা সকাল 8:30 থেকে 12টা পড়তেছে, আবার 1 এ আসার কারণে দুপুর 2টা থেকে আসর পর্যন্ত পড়তেছে, তার কাছ থেকে কিন্তু আমরা 3200 টাকা নিচ্ছি। এবং ওই বাচ্চাটা যখন ফের আবার ক্লাস 2 তে আসতেছে, ওই বাচ্চাটার কাছ থেকে আমরা কি করতেছি, সকাল 8:30 থেকে 12টা পর্যন্ত, দুপুর 2টা থেকে একেবারে রাত 8:30 পর্যন্ত আমাদের দায়িত্বে থাকতেছে, তাদের কাছ থেকে আমরা 4200 টাকা নিচ্ছি। আমি বুঝাইতে পারতেছি ভাই? হ্যালো, জি বুঝতেছি। হ্যাঁ, এখন যদি আপনি সব বাচ্চাকে একেবারে প্রথম দিনেই আপনি কি করলেন, একেবারে সকালবেলা থেকে শুরু করে নিয়ে রাত 9টা পর্যন্ত আমাদের এখানে থাকবে, বেতন হচ্ছে 300 টাকা। কিন্তু এরপরে তো আমাদের এখানে তো আবাসিক যারা আছে ওদের ক্লাস রুটিনটা কিরকম হইবে আর কি, এটা একটু যদি বলে দিতেন। এখন আমাদের এখানে তো অধিকাংশই আবাসিক। জি 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 জি, আমরা তো আসলে আবাসিক নিয়ে এখানে আলোচনা, মানে আমাদের আজকের ক্লাস না। এরপরেও আমি আবাসিক যেহেতু বললেন, সেটা ভাই আবাসিক হিসাবটা ভাই আলাদা, হেফজো, মানে যেটা আবাসিক বলতেছেন, ঠিক আছে, হেফজো তো ভাই হেফজোই, ঠিক আছে। আবাসিকের যে হিসাবটা আমরা আমাদের প্রতিষ্ঠানে কি করছি, আমরা ইশরাক পর্যন্ত, মানে ফজরের পরে আমরা আমল করার পর আমরা ঘুমায় যাই। এরপরে আমরা 7:45 উঠি। 7:45 থেকে শুরু করে নিয়ে আধা ঘন্টা আমাদের খানা, সকালবেলা খানা খাওয়ার পরে 8:20 থেকে শুরু করে নিয়ে আমাদের ক্লাস শুরু হয়। 20 থেকে আপনার 12:50 পর্যন্ত। এর মাঝখানে প্রত্যেকটা গ্রুপে আপনার আধা ঘন্টা করে গোসলের সময় থাকে। এবং 12:50-এ আপনার নামাজ শুরু হয়, 15-এর মধ্যে নামাজ শেষ। 15 থেকে শুরু করে নিয়ে দুপুর 2:10 পর্যন্ত আমাদের খাবার এবং কাইলুলা। দুপুর 2:10 থেকে শুরু করে নিয়ে আসর পর্যন্ত ক্লাস। আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবের 20 মিনিট আগ পর্যন্ত খেলাধুলা। 20 মিনিট আগে ওরা বক্সে তেলাওয়াত মশক করে। এবং মাগরিব থেকে শুরু করে নিয়ে রাত 9টা পর্যন্ত ওনাদের ক্লাস। 9টা থেকে শুরু করে নিয়ে 9:40 পর্যন্ত নামাজ এবং খানা। 9:40 থেকে শুরু করে নিয়ে 10:20 পর্যন্ত আমাদের সাত সবক শোনা। এবং 10:20 থেকে শুরু করে নিয়ে 10:30টার মধ্যে ঘুম, মানে একেবারে বেড টেড করে ঘুমায় যায়। 10:30টা থেকে শুরু করে নিয়ে একেবারে টানা কি বলে, এটা তো আসলে মানে একুরেট হবে না। এক কথায় আমরা এটা একুরেট করি কিভাবে, যখন নামাজ হবে, ফজরের নামাজ হবে, এর 1 ঘন্টা 15 মিনিট আগে উঠবে। উঠে 15 মিনিট উযু ইস্তেঞ্জা করবে এবং 1 ঘন্টা ফুল ক্লাস হবে, অর্থাৎ সবক শুনবে। প্রত্যেকটা জায়গায় ফজরের পরে সৎসবক শুনে। আমাদের সাতসবকটা হচ্ছে 8:15 থেকে শুরু করে নিয়ে 10টা পর্যন্ত, মানে সকাল। এটা হচ্ছে আমাদের, কারণ ফজরের পরে আমল হয়, আমলের পরে আমরা ঘুমায় যাই। আমাদের হেফজখানা হোক, আবাসিক ছাত্র যারাই হোক, আমাদের সবাই আমরা ঘুমায় যাই। এটার কিছু কারণ আছে কেন, কিন্তু বরং সুতরাং এটার অনেকগুলো কারণ আছে। মানে আমি তো আসলে একাডেমি যেরকম প্রশিক্ষক, আমি কিন্তু সিফাতের উপরে আগে প্রশিক্ষক, মানে আমি কিন্তু একাডেমির প্রশিক্ষক পরে, আমি কিন্তু সিফাতের উপরে প্রশিক্ষক আগে। অর্থাৎ আমরা হেফজখানা নিয়ে সারা জীবনে কাজ করছি, মানে দীর্ঘদিন কাজ করা হয়েছে। তো এই জন্য আপনার প্রশ্নের উত্তরটা দিলাম। যদিও আমাদের আসলে হেফজখানা নিয়ে বা
অন্য আবাসিক নিয়ে আলোচনা নয়, তারপর আপনি যেহেতু প্রশ্ন করলেন প্রশ্নের উত্তরটা দিলাম আর কি। জি ভাই, জাযাকাল্লাহু খাইর। জি জি জি। এরপরেও আপনার বিস্তারিত যদি আরো কোনো বিষয়ে জানা থাকে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, আমরা আলোতে কি আপনাকে আরো ভালো করে বুঝিয়ে দেওয়া হবে জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি ভাই, আর ইনশাআল্লাহ। আপনাদের যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে আমরা খুব খুশি হব যদি প্রশ্ন